আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা আমাদের সাথে আজকে এফআরসি ক্লাসে জয়েন হয়েছো, তোমরা একটু আমাকে জানাই দাও যে তোমাদের ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমি একটা রেসপন্স দিলাম, যদি ঠিকঠাক থাকে একটু ইয়েস রেসপন্স করে জানাবে ভয়েস ঠিক আছে কিনা এবং বোর্ডটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ, অলমোস্ট সবাই বলেছে ঠিকঠাক আছে। তো চলো তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সো আজকে আমরা পড়বো বায়োলজি। বায়োলজি আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 দিয়ে। সো চ্যাপ্টার 4 খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আমরা এখানে কিন্তু আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, এই সিস্টেমটা সম্পর্কে কিন্তু আলোচনা করবো আর কি। সো চলো তাহলে আমরা শুরু করি। সো আমরা আজকের এই লেকচারটাতে কিন্তু হার্টের আগ পর্যন্ত পড়বো, অর্থাৎ আমাদের আজকের লার্নিং অবজেক্টিভস থাকবে হচ্ছে ব্লাড কর্পাসেলস যেগুলো আছে, ব্লাড কর্পাসেলস গুলো সম্পর্কে ইন ডিটেলসে জানা, যে কোন ব্লাড কর্পাসেলসটার কিভাবে তোমার ফাংশন করে, বা কোন ব্লাড কর্পাসেলটা কিভাবে ফর্ম হয়, এই জিনিসগুলা, বা কোনটা কোন জায়গা থেকে প্রোডাকশন হয়, এই জিনিসগুলাই আমাদের আজকের ক্লাস থেকে কিন্তু শিখতে হবে। তুমি যখন বোর্ড পরীক্ষা দিতে যাবা, তোমার সিকিউ এবং এমসিকিউতে এই ব্লাড কর্পাসেল থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আমরা আসতে দেখি আর কি। হ্যাঁ, সো আমরা কিছু ইনিশিয়াল কিছু নলেজ বা ইনিশিয়াল কিছু কনসেপ্ট আমরা জেনে নিই। আচ্ছা বলো তো, আমরা যে হিউম্যান বিং যখন আমরা ধরো এমব্রায়ো কন্ডিশনে থাকি, তখন আমাদের জার্ম লেয়ার কয়টা থাকে জানো তোমরা? আমাদের জার্ম লেয়ার কয়টা থাকে বই সম্পর্কে বলবো আমি। হ্যাঁ, একজন জিজ্ঞাসা করছো প্যারালাল টেক্সট পড়লে হবে কিনা, ডেফিনেটলি হবে, হবে না কেন? প্যারালাল টেক্সট তো খুব ভালো একটা বই। তো যারা টেক্সট বুক পড়বা, আজমল স্যারের বই, সেটা পড়লেও হবে, অথবা প্যারালাল টেক্সট পড়লেও হবে। 3 লেয়ার্স, ঠিক আছে। তো আমাদের এই যে জার্মিনাল যে লেয়ার গুলো আছে, 3টা লেয়ার আছে। তো 3টা লেয়ারের মধ্যে আমরা কি কি জানি ভাইয়া? দেখো তো, এই যে আমাদের একটা লেয়ারের নাম হচ্ছে একটোডার্ম, তাই না? একটা লেয়ারের নাম হচ্ছে মেজোডার্ম। একটোডার্ম আছে, আরেকটা লেয়ারের নাম আছে হচ্ছে মেজোডার্ম, এবং আরেকটা লেয়ারের নাম যেটা ইনার মোস্ট, সেটা হচ্ছে কি এন্ডোডার্ম, ঠিক আছে। সো আমরা আজকে যেহেতু পড়বো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে মেইন কম্পোনেন্ট হচ্ছে কি ব্লাড। এই মেজোডার্ম থেকেই হচ্ছে কি আমাদের এই ব্লাড জিনিসটা চলে আসবে আর কি, বুঝতে পারছো? এই মেজোডার্ম থেকে চলে আসবে ব্লাড। ওকে, এখন আসো, আমরা একটা কথা বলছি যে আমরা আজকে পড়বো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো যখন আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়, একটা সিস্টেম ডেভেলপ হওয়ার জন্য কয়েকটা সিকোয়েন্স ফলো করা লাগে। যেমন আমরা জানি যে কোনো একটা লিভিং বিং এর স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট হচ্ছে কি সেল। তো ক্লাস্টার অফ দ্য সেল যখন একসাথে থাকে, তখন আমরা ওই ক্লাস্টার অফ দ্য সেলকে বলে থাকি হচ্ছে, আমরা ওইটাকে বলে থাকি একটা টিস্যু। যেমন আমরা জানি যে হিউম্যান বিং এর মধ্যে বা হিউম্যান বডিতে 4 টাইপস অফ টিস্যু আছে: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু এন্ড নার্ভাস টিস্যু। এই রিলেটেড ইনফরমেশন আমরা অলমোস্ট সবাই কিন্তু জানি, ঠিক আছে। তাহলে এই যে টিস্যু আছে হচ্ছে 4 টাইপসের। তো নাম্বার 1 হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। তারপরে নাম্বার 2 হচ্ছে কানেকটিভ টিস্যু। নাম্বার 3 হচ্ছে মাসেল টিস্যু আর মাস্কুলার টিস্যু। নাম্বার 4 হচ্ছে নার্ভাস টিস্যু। এই যে আমরা যত রকমের সেন্সেশন পাই, সব সেন্সেশন কিসের মাধ্যমে পাই? এই নার্ভাস টিস্যুর মাধ্যমে কিন্তু পেয়ে থাকি আর কি। হ্যাঁ, ওকে। এবারে তুমি খেয়াল করো যে এই যে টিস্যু, হ্যাঁ, এই 4টা টাইপসের টিস্যু যখন একসাথে থাকে, আমরা তখন এক একটা বলি এখানে একটা অর্গান ফর্ম হয়, ঠিক আছে। যেমন হার্ট আমাদের একটা অর্গান, ব্লাড ভেসেল একটা অর্গান, ঠিক আছে, লাংস একটা অর্গান। ওকে, এরকম টাইপের অর্গান ফর্ম হয়। এরকম অনেকগুলো অর্গান যখন কালেকটিভলি কোনো একটা কাজ করে বা কোনো একটা ফাংশন করে, তখন আমরা ওইটাকে বলি যে ওইটা একটা সিস্টেম ফর্ম হয়। যেমন আমাদের আজকের সিস্টেমের নাম হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা দেখব অনেক রকমের অর্গানস আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনস আছে। তো চলো তাহলে আমরা চ্যাপ্টারের ভেতরে ঢুকি। সো প্রথমে আমরা পড়বো হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সো এই যে আমাদের হিউম্যান বডির যে সার্কুলেটরি সিস্টেম আছে, এটা সর্বপ্রথম একজন সায়েন্টিস্ট উনি এক্সপ্লেন করছেন, তার নাম উইলিয়াম হার্ভে। তো সায়েন্টিস্টের নাম পরীক্ষায় খুব বেশি আসে না, সো এটা নিয়ে প্যানিক করার দরকার নেই। সো ইম্পর্টেন্ট টপিক সব বলে দিব, টেনশন নিও না, ক্লাস করো। আমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে মানে তোমার বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য কি কি দরকার হবে সবকিছুই থাকবে। তোমরা অনেকে চিন্তা করো যে ভাইয়া আমার তো হচ্ছে ভালো পড়া নাই এইচএসসি লেভেলে, আমি ভালো করতে পারবো কিনা? ডেফিনেটলি পারবা, তুমি জাস্ট ক্লাসগুলোকে ফলো করবে আর কি। হ্যাঁ, ওকে। সো আমাদের এই সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমরা দেখি যে 2টা কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্টকে বলি আমরা ব্লাড সার্কুলেটরি সিস্টেম, আর একটাকে বলি আমরা লিমফেটিক সিস্টেম। আমরা 2টা সম্পর্কেই ধারণা নিব আর কি। তো এটার মধ্যে হার্ট আছে, ব্লাড ভেসেল আছে, আর এটা হলো কি লিম্ফ নোড আর লিমফেটিক ডাক্ট আছে। এটা ইনিশিয়াল জিনিস আমরা জেনে নিলাম। এবারে আসো আমরা ব্লাড সম্পর্কে একটু জানি। হ্যাঁ,
সো আমরা এখন পড়বো হচ্ছে ব্লাড। তাইলে এই যে আমরা একটু আগে যে বললাম ব্লাড, ব্লাড দেখো নাই এমন কোনো মানুষ আছে? সবাই দেখছে ব্লাড, তাই না? এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট। সো আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটাতে, যে এই ব্লাড এটা কি একটা ফ্লুইড না? তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। সো কানেকটিভ টিস্যু মানে কি? যেটা হচ্ছে কানেকশন করে। আমাদের ব্লাড কি করতেছে? বডির এক পার্টের সাথে আরেক পার্টের সাথে কানেকশনস করছে। সো এই যে কানেকশনসটা কিভাবে করে, যেমন ধরো আমাদের তো মানে আহ, একটা প্ল্যান্টের জন্য যদি আমরা বলি জাইলেম ফ্লোয়েম টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু বলা হয়। আর আমাদের বডির মধ্যে ধরো আমার লাংস থেকে অক্সিজেন ক্যারি করতেছে টিস্যু পর্যন্ত বা সেলুলার লেভেল পর্যন্ত, এটা কে করবে? এই ব্লাড গুলাই করবে, ঠিক আছে? সেই জন্য আমরা এটাকে বলি কানেকটিভ টিস্যু। এবং এই কানেকটিভ টিস্যু একটা ভালো ডেফিনেশন আছে, সেটা হলো কি, যেই টিস্যুর মধ্যে সেলুলার কম্পোনেন্ট কম থাকবে কিন্তু ম্যাট্রিক্স বেশি থাকবে তাকে বলবো আমরা কানেকটিভ টিস্যু। তার মানে যেখানে ম্যাট্রিক্স বেশি থাকবে, সেলুলার কম্পোনেন্ট কম থাকবে, সেটাই হবে কি কানেকটিভ টিস্যু। সো এরকম একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু হচ্ছে কি আমাদের ব্লাড। কিন্তু তাহলে ভাইয়া আমাদের কি হার্ট কানেকটিভ টিস্যু নাই? আছে তো। আমরা যখন স্কেলিটাল সিস্টেম সম্পর্কে পড়বো তখনই দেখবো আমরা হার্ট কানেকটিভ টিস্যু সম্পর্কে পড়তেছি আর কি। তাহলে ব্লাড কি একটা ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। এখন এটা কি কি দিয়ে কম্পোজড হয়েছে? তো এটার মধ্যে দুইটা জিনিস দিয়ে কম্পোজড হয়, একটা হচ্ছে কি প্লাজমা আর একটা হচ্ছে কি ব্লাড কর্পাসল। একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ব্লাড কর্পাসল। তো তুমি যখন ডেফিনেশন লিখবা, তোমাদের কাছে বায়োলজির ডেফিনেশন গুলো একটু কঠিন কঠিন লাগে এই কারণে যে একটু ইনফরমেটিভ ডেফিনেশন হয়, এবং যদি তুমি যদি লিখতে পারো তোমার জন্য কিন্তু ফুল মার্কস অপেক্ষা করতেছে পরীক্ষার সময়। বাট তুমি ডেফিনেশনটাকে পুরোটা ডেফিনেশন আকারে যদি পড়তে যাও তোমার কাছে কঠিন লাগবে। তুমি এটাকে করবা কি, ভেঙে ভেঙে পড়বা। তো মেইন ইনফরমেশন যেটা, সেই জিনিসগুলাকে একসাথে করে মনে রাখবা, তারপরে তুমি পরীক্ষা যখন লিখবা ডেফিনেশন আকারে লিখবা আর কি। সো এখানে দেখো আমার মেইন কথাটা হলো ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। তো এটা ফর্ম হয়েছে কি দিয়ে? প্লাজমা আর হচ্ছে কর্পাসল দিয়ে। তারপরে দেখো এটাকে বলি আমরা যে অ্যালকালাইন ইন নেচার অথবা বেসিক ইন নেচার, ঠিক আছে? তার মানে আমরা এটাকে বলতে পারি অ্যালকালাইন বা অ্যালকালাইন ইন নেচার, ঠিক আছে? অ্যালকালাইন ইন নেচার, ঠিক আছে? অ্যালকালাইন। এবং এটা টেস্ট কেমন হয়? এটা টেস্ট হয় হচ্ছে সল্টি, ঠিক আছে? সো এই জিনিসগুলো তুমি যদি লিখো তাইলে আমরা ফুল মার্কস তোমাকে দিতে পারবো। সো তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে হোয়াট ইজ ব্লাড, তুমি বলবা ব্লাড ইজ এ ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু কম্পোজড অফ প্লাজমা এন্ড সেলুলার প্লাজমা এন্ড ব্লাড কর্পাসলস হুইচ ইজ স্লাইটলি অ্যালকালাইন এন্ড সল্টি ইন নেচার, ঠিক আছে? সো তুমি এতটুকু লিখলে কিন্তু তোমার ফুল মার্কস অপেক্ষা করতেছে তোমার জন্য, হ্যাঁ? ওকে, এবারে আসো যে আমাদের অ্যাডাল্ট বডিতে কতটুকু ব্লাড থাকবে। সো ব্লাডের যে পোর্শনটা এটাকে বলে, যে আমরা বলে থাকি 5 to 6 লিটার, তবে নতুন বইটাতে একটু চেঞ্জ আসছে, এটাকে বলছে 4 to 6 লিটার। সো তুমি যখন অপশনে যে কোনো একটা থাকবে, দুইটা একসাথে অপশনে কখনোই থাকবে না, আইদার 5 to 6 থাকবে অথবা 4 to 6 থাকবে, যেটা থাকবে তুমি সেটা অ্যান্সার করবে আর কি, হ্যাঁ? আচ্ছা, অ্যাডাল্ট ফিমেলের মধ্যে আমরা দেখি যে একটু পরিমাণ কম থাকে আর কি, হ্যাঁ? আর টোটাল অ্যামাউন্টের বডি ওয়েটের সাথে তুমি যদি চিন্তা করো, তাহলে বডি ওয়েটের সাথে চিন্তা করলে আমাদের ব্লাডের পার্সেন্টেজটা হয় কত? 7 to 8%, 7 to 8%। তাহলে স্লাইটলি অ্যালকালাইন কেন? কারণ আমরা জানি ব্লাডের যে পিএইচ থাকে, এই পিএইচটা হচ্ছে কি 7.35 থেকে 7.45 পর্যন্ত হতে পারে। তাহলে ব্লাডের যে পিএইচ থাকবে 7.35 থেকে 7.45। তো পিএইচ যদি কোনো কিছুর 7-এর চেয়ে বেশি হয়, আমরা তাকে কি বলবো? আমরা তাকে অ্যালকালাইন বলবো। এটাই তো স্বাভাবিক, তাই না? ওকে, আচ্ছা। একজন জিজ্ঞাসা করছো যে ভাইয়া ম্যাট্রিক্সটা কি জিনিস? ম্যাট্রিক্সটা হচ্ছে কি, ধরো আহ, আমরা যখনই বায়োলজি পড়বো ম্যাট্রিক্স কথাটা অনেক জায়গায় পাবা। সো ম্যাট্রিক্স মানে হচ্ছে যে জিনিসটা কোনো কিছুকে হোল্ড করে রাখতে পারে। মানে হচ্ছে এখানে আমরা ব্লাডের মধ্যে দেখি যে হচ্ছে সেলুলার কম্পোনেন্ট গুলা কি থাকে, কর্পাসল গুলাকে আমরা বলতে পারি সেলুলার কম্পোনেন্ট। ফ্লুইড যে পোর্শনটা আছে সেটাই হচ্ছে কি তার ম্যাট্রিক্সের মতো আর কি, হ্যাঁ? ওকে, আচ্ছা। এখন দেখো, তাহলে অ্যাভারেজে যদি বলা হয় এটা হবে কি 7.4। স্পেসিফিক গ্র্যাভিটি কথাটার মানে কি, কোনো একটা কোনো একটা সাবস্টেন্স এটা কি ওয়াটারের থেকে কতটুকু মানে কতটুকু ভারী সেটা এক্সপ্রেস করার জন্য কিন্তু আমরা এই স্পেসিফিক গ্র্যাভিটিটা ইউজ করে থাকি। সো এটা ওয়াটারের ধরা হয় হচ্ছে 1। তাহলে ব্লাড হচ্ছে কি 1-এর চাইতে বেশি, তার মানে এটা ব্লাডটা কি ওয়াটারের চাইতে বেশি ভারী হবে আর কি, হ্যাঁ? মানে হেভিয়ার। ডেনসিটিটাও দেখো দেওয়া আছে। সো এই জায়গা থেকে আমাদের টেম্পারেচারটাও পড়ে নিবা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, অথবা তুমি যদি এভারেজে বলতে চাও তখন আমরা বলতে পারি 37 ডিগ্রি সেলসিয়াস। এখন এই জায়গাটাতে আমরা কিছু জিনিস একটু খেয়াল করি, কিছু জিনিস খেয়াল করি যে ভাই আমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ক্লাস পড়ানোর সময় বা যখনই আমরা যেই ক্লাস নিব, আমাদের একটা উদ্দেশ্য থাকবে হচ্ছে তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আইডেন্টিফাই করে দেওয়া। এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পিএইচ। ভাই এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই। আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি আজ থেকে অনেক বছর আগে। কত বছর আগে বলো তো? কত বছর আগে?
মানে স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে জাস্ট একটা রেশিও আর কি, হ্যাঁ। আর ডেন্সিটিটা হচ্ছে মানে এটা কতটুকু ডেন্স, কত এমএল এ কত গ্রাম আছে। সো আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি আজ থেকে 11 বছর আগে। সো অত আগে পরীক্ষা দিয়েছি, তখনও কিন্তু আমার মেডিকেল ভর্তি পরীক্ষাতেও এই কোশ্চেনটা আসছিল যে ব্লাডের পিএইচ কত আর কি, হ্যাঁ। সো ঠিক আছে, তাহলে আমরা ব্লাডের ইনিশিয়াল জিনিসগুলা জানলাম। সো তোমরা অনেকেই এরকম একটা জিনিস চিন্তা করো যে বায়োলজি পড়ে আর কি হবে, কেনই বা পড়বো বায়োলজি। আমরা যারা ডাক্তার আছি, আমরা যারা বায়োলজি পড়াই, আমরা একটা কথা বলতে চাই, দেখো বায়োলজি আমরা যারা পড়াই আমরাও কিন্তু ইঞ্জিনিয়ারিংই পড়ি, হ্যাঁ। আমরা কিসের ইঞ্জিনিয়ারিং পড়ি? আমরা এমন একটা মেশিনের ইঞ্জিনিয়ারিং পড়ি যেই মেশিনটা তৈরি করছেন স্বয়ং আল্লাহ তাআলা। সো আল্লাহ তাআলা যেই মেশিনটা তৈরি করছেন সেই মেশিনটা হচ্ছে কি সবচাইতে বেশি কমপ্লেক্স মেশিন। সো হিউম্যান বডির মেকানিজম গুলা দেখবা যে এগুলা আসলে মানুষের পক্ষে বানানো সম্ভব না। এই যে আমরা ব্লাড সম্পর্কে পড়তেছি আজকে, তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, তুমি কি এক ফোঁটা ব্লাড বানাইতে পারবা? পারবা না, সম্ভব না। ব্লাড আল্লাহ তাআলা স্বয়ং বানাইছেন। তো আমরা যারা সার্জন, আমি তো ডাক্তারদের মধ্যে আমি সার্জন, সার্জারিতে বিভিন্ন জায়গায় অনেক রকমের ব্লাড ট্রান্সফিউশন লাগে। ব্লাড ট্রান্সফিউশন মানে মানুষের ব্লাড ভেইনের মাধ্যমে দিতে হয় আর কি। সো ব্লাডের বিকল্প কিন্তু কোনো কিছু নাই। একটা কথা বলে খুন খুন কা বাদলা খুন, ঠিক আছে। তার মানে রক্তের বিকল্প শুধুই রক্ত, বা ব্লাডের বিকল্প শুধুই ব্লাড, ঠিক আছে। সো তোমাকে দেখো, মানে এই যে ব্লাডের জিনিসগুলা, মানে তুমি এই এই ব্লাডের যে ফাংশন, এটা তুমি অন্য কোনো কিছু দিয়ে মিট আপ করতে পারবা না। সো এই জন্যই কিন্তু আমরা বায়োলজি পড়তে আসলে সৃষ্টির রহস্য সম্পর্কে আমাদের মনের অন্তঃস্থল থেকে অটোমেটিক্যালি একটা মানে শ্রদ্ধা চলে আসে আর কি, হ্যাঁ। সো যাই হোক, সামনে আমরা আরো অনেক কিছু পড়বো। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্লাডের এখানে কম্পোনেন্ট গুলাকে কিভাবে আমরা আলাদা করতে পারি। ব্লাডের কম্পোনেন্টটাকে আলাদা করার জন্য আমাদের একটা মেশিনের হেল্প নিতে হয়। সেই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন, ঠিক আছে। সেই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল মেশিন অথবা সেন্ট্রিফিউজ মেশিন। তো এই সেন্ট্রিফিউজ মেশিনটা হয় কি, প্রতি মিনিটে প্রতি মিনিটে হচ্ছে 3000 টাইমস রোটেশন করতে পারে। রোটেশন করলে দেখা যায় কি ব্লাডের কম্পোনেন্ট গুলা এরকম আলাদা হয়ে যায়। তো যখন এরকম ব্লাডের কম্পোনেন্ট গুলো আলাদা হয়েছে, তো একটা জিনিস দেখো এখানে, এই যে উপরের যে ফ্লুইড পোর্শনটা আলাদা হয়েছে সেটাকে বলতেছি আমরা কি প্লাজমা। তাই তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ প্লাজমা। তো তুমি বলবা ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড ইজ কল্ড প্লাজমা, ঠিক আছে। তাহলে ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড ইজ কল্ড প্লাজমা, ঠিক আছে। এই যে প্লাজমা হয়ে গেল, ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড ইজ কল্ড প্লাজমা। তারপর খেয়াল করো, নিচের যে রেড কালারের পোর্শনটুকু, এই পোর্শনটুকুতে থাকে হচ্ছে রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল, ঠিক আছে। সো এখন এই জায়গাতে একটা পড়া আছে আমাদের, সেটা হলো কি, এই যে আমাদের রেড ব্লাড কর্পাসল না, আমাদের ব্লাডের ভলিউমের কত পার্সেন্ট রেড ব্লাড কর্পাসল, সেই জিনিসটাকে আমরা একটা টার্ম দিয়ে পড়ি, এটাকে বলা হয় হচ্ছে হেমাটোক্রিট, হেমাটোক্রিট, ঠিক আছে। অথবা এটারই আরেকটা নাম হচ্ছে কি প্যাকড সেল ভলিউম, প্যাকড সেল ভলিউম, ঠিক আছে। এটারই আরেকটা নাম হচ্ছে কি প্যাকড সেল ভলিউম। তাহলে এই যে আমাদের ব্লাডের যেই কম্পোনেন্ট, হ্যাঁ, ব্লাডের কম্পোনেন্টের মধ্যে আছে কি প্লাজমা আছে, ব্লাডের কম্পোনেন্টের মধ্যে আছে কি হেমাটোক্রিট, মাঝখানে দেখো একটা জিনিস আছে, এই যে হোয়াইট কালারের পোর্শনটুকু না, এই হোয়াইট কালারের পোর্শনটুকু দেখো প্লাজমা আর হেমাটোক্রিটের মাঝামাঝি, এই পোর্শনটুকুকে বলা হয় হচ্ছে বাফি কোট, ঠিক আছে। এই বাফি কোটের মধ্যে কি থাকে? এই বাফি কোটের মধ্যে হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি ডাব্লিউবিসি থাকবে, আর হচ্ছে কি প্লাটিলেট থাকবে, প্লাটিলেট, বা আমরা এটাকে তোমাদের বইতে বাংলা ভার্সনের বইগুলোতে প্লেটলেট প্লেটলেট বলছে আর কি, হ্যাঁ। ওকে, এখন দেখো তো ব্লাড নিজে যেহেতু ফ্লুইড, তার মানে কি এর মধ্যে ফ্লুইড পোর্শনটা বেশি হবে না ব্লাড কর্পাসল পোর্শনটা বেশি হবে? ডেফিনেটলি আমাদের এখানটাতে হচ্ছে ফ্লুইড পোর্শনটাই বেশি হবে। সো বলা হয়ে থাকে ব্লাডের ফ্লুইড পোর্শনটা হবে হচ্ছে 55% প্লাজমা, আর ব্লাড কর্পাসল পোর্শনটা হবে কত 45%, ঠিক আছে। 45% পার্সেন্টেজ গুলাও লাগবে। এখন যে জিনিসটা প্লাজমা 55%, প্লাজমার মধ্যে হচ্ছে আবার ওয়াটারের অ্যামাউন্ট হচ্ছে মোর দেন 90%, 90 to 92%। এর মধ্যে সলিড পার্টিকেলস আছে বাকি পোর্শন, তার মানে হচ্ছে 8 to 10%। এন্ড সলিড পার্টিকেলস এর মধ্যে বেশিরভাগই হচ্ছে অর্গানিক। ব্লাড নিজে কি একটা লিভিং বিং এর পার্ট না, সো লিভিং বিং এর পার্ট মানে অর্গানিক পার্ট গুলা বেশি হবে। সো বলা হয়েছে এখানে 7 to 8% হচ্ছে কি হবে অর্গানিক, আর মাত্র বলা হয় 1% বা 0.9%-এর মতো হবে হচ্ছে ইনঅর্গানিক। দেখো ইনঅর্গানিকের মধ্যে বিভিন্ন সল্ট গুলা থাকবে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, আয়োডাইড। তো জাস্ট এগুলা একবার রিডিং দিও, এগুলা তো ইম্পর্টেন্ট কোনো কিছু না। তবে প্লাজমা প্রোটিন, এই অর্গানিকের মধ্যে বেশিরভাগই দেখা যায় কি থাকে হচ্ছে প্লাজমা প্রোটিন।
তো বলা হয়ে থাকে 7.5% থাকবে হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনগুলোর মধ্যে আমরা দেখি যে মেইনলি আমাদের মেইন প্লাজমা প্রোটিন কয়টা? মেইন প্লাজমা প্রোটিন আছে হচ্ছে আমাদের চারটা: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন। এই চারটা হচ্ছে মেইন প্লাজমা প্রোটিন, ঠিক আছে? এছাড়াও আছে হচ্ছে আরো কিছু ক্লটিং ফ্যাক্টর। তো এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে কোনটা প্লাজমা প্রোটিন কোনটা প্লাজমা প্রোটিন না, ঠিক আছে? তো এই চারটা মনে রাখার জন্য আসলে কোনো নেমোনিক বা কোনো কিছু লাগে না। তো তোমরা যারা নেমোনিক পছন্দ করো তোমরা পড়তে পারো। তো এটাকে নেমোনিক মনে রাখার জন্য মনে রাখে অনেকে জিপিএ 5, ঠিক আছে? জিপিএ 5 তোমরা যেটা চাও আর কি। জি মানে হচ্ছে কি গ্লোবিউলিন, জি মানে হচ্ছে গ্লোবিউলিন, পি মানে হচ্ছে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, ঠিক আছে? এ মানে হচ্ছে অ্যালবুমিন, এ মানে হচ্ছে অ্যালবুমিন, আর 5 মানে হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, ঠিক আছে? তাহলে এই যে এই চারটা আমরা বলি হচ্ছে প্লাজমা প্রোটিন, ঠিক আছে? তার মানে ইনঅর্গানিক অর্গানিক কম্পাউন্ডের মধ্যে বেশিরভাগই থাকবে হচ্ছে আমাদের এই প্লাজমা প্রোটিন। এছাড়াও অর্গানিকের মধ্যে আর কি কি থাকবে? কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট থাকবে আর কি। সো আমরা জানি যে আমরা যে খাবার দাবার গুলা খাই এই খাবারের মধ্যে আমাদের হচ্ছে প্রোটিন, যেই খাবারের মধ্যে থাকে আর কি, ওই প্রোটিনকে যদি আমি ব্রেকডাউন করি, সো প্রোটিনকে ব্রেকডাউন করলে দেখা যাবে কি আমাদের এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলা কি হয়? প্রোডাকশন হয়। এর মধ্যে কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। এখন তুমি দেখো এই জিনিসগুলা, এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলা সাধারণত ফর্ম হয় কোথায়? এগুলা সাধারণত ফর্ম হয় হচ্ছে লিভারের মধ্যে, যেমন ইউরিয়াটা ফর্ম হয় হচ্ছে লিভারের মধ্যে। কিন্তু এটা লিভার থেকে যাইতে হবে কার কাছে? কিডনির কাছে। এখন তুমি একটু চিন্তা করো তো, এই যে ওয়েস্ট প্রোডাক্ট যেটা মানে প্রোডাকশন হলো লিভারের মধ্যে, কিন্তু এটাকে এক্সক্রিশন করবে হচ্ছে কিডনি। কারণ এটা লিভার থেকে কিডনিতে কিভাবে যাবে? লিভার থেকে কিডনিতে যাওয়ার জন্য, ট্রান্সপোর্ট করার জন্য লাগবে হচ্ছে আমাদের ব্লাড, ঠিক আছে? সো ব্লাড দিয়ে যখন এই ওয়েস্ট প্রোডাক্টগুলো ট্রান্সপোর্ট হবে, তার মানে আমরা বলতে পারি এই প্রোডাক্টগুলোও আমার ব্লাডেরই একটা কম্পোনেন্ট হিসেবে থাকবে আর কি। মানে ব্লাড যখন এদেরকে ক্যারি করতেছে, তো আমি যদি ব্লাডের মধ্যে জিনিসগুলোকে হিসেব নিকেশ করি, তখন দেখা যাবে কি কম্পোজিশনের মধ্যে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? ওকে, এবারে আসো হচ্ছে আদার্স। আদার্স কি কি আছে দেখো? ওই যে খাবার দাবার খাই, গ্লুকোজ, লিপিড, ঠিক আছে? তো এনজাইম, পিগমেন্টস, এগুলাও থাকবে আর কি। পিগমেন্টস এর মধ্যে দুইটা পিগমেন্টস ইম্পর্টেন্ট, একটা পিগমেন্ট হলো বিলিরুবিন, একটা পিগমেন্ট হলো বিলিরুবিন, আরেকটা পিগমেন্ট হলো বিলিভার্ডিন, ঠিক আছে? আরেকটা পিগমেন্ট হলো বিলিভার্ডিন, ঠিক আছে? ওকে, এবার আসো হরমোন। হরমোন কি? হরমোন হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড যা কিছু সিক্রেট করে তাকেই বলি আমরা হরমোন। তার মানে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড যা কিছু সিক্রেট করবে তাকেই বলবো কি আমরা? এক একটা হরমোন। এখন তুমি এখানটাতে খেয়াল করো তো ভাইয়া, এই যে আমরা ব্লাড সম্পর্কে যে ইনফরমেশন জিনিসগুলা শিখলাম বা যে ইনফরমেশনগুলো আমরা জানলাম, এই ইনফরমেশনগুলা আমাদের জন্য সহজ হয়ে গেল না? হ্যাঁ। সো আমরা দেখো আবার একটু রিক্যাপ করি, আমাদের ব্লাডের কি কি কম্পোনেন্ট আছে? ফ্লুইড পোর্শন হচ্ছে প্লাজমা, আর আছে হচ্ছে ব্লাড কর্পাসল, ঠিক আছে? এন্ড ফ্লুইড পোর্শনের মধ্যে আমরা বেশিরভাগ এই স্লাইডটাতে ফ্লুইড পোর্শনটা পড়লাম। ফ্লুইড পোর্শনের মধ্যে হচ্ছে ওয়াটার থাকে, সলিড পার্টিকেল থাকে। সলিড পার্টিকেলের মধ্যে অর্গানিক আছে, ইনঅর্গানিক আছে। ইনঅর্গানিকের মধ্যে বিভিন্ন সল্টগুলো আছে, অর্গানিকের মধ্যে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আর আদার্স কিছু আছে। সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্লাজমা প্রোটিন। পারবা না ভাইয়া? প্লাজমা প্রোটিন কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন। একটা জিনিস এক্সট্রা পড়াইছে, এটা তোমাদের অনেকের বইতেই নাই, সেটা হচ্ছে কি এই যে হেমাটোক্রিট। হেমাটোক্রিট মানে কি? ভলিউম অফ দ্য রেড ব্লাড সেল ইন দ্য হোল ব্লাড। একটা হোল ব্লাডের মধ্যে বা হোল ব্লাড ভলিউমের মধ্যে কতটুকু ভলিউম রেড ব্লাড কর্পাসল, সেই পোর্শনটাকে বলি আমরা হচ্ছে হেমাটোক্রিট। এটা কিন্তু রিসেন্টলি কোনো একটা পরীক্ষায় আসছে। ওকে, এবারে চলো আমরা পড়ি ব্লাড কর্পাসল সম্পর্কে। আমরা জানি আমাদের এই যে ব্লাডের যে কর্পাসলস গুলো আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস, ঠিক আছে? সো এর মধ্যে ম্যাক্সিমাম থাকবে হচ্ছে কি আরবিসি। ওকে, এটার আবার আরেকটা নাম আছে। আরবিসির আরেকটা নাম হচ্ছে কি ইরাইথ্রোসাইট। আরবিসির আরেকটা নাম হচ্ছে কি ইরাইথ্রোসাইট, ঠিক আছে? ডাব্লিউবিসির আরেকটা নাম কি? ডাব্লিউবিসির আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট, লিউকোসাইট। প্লাটলেটস এর আরেকটা নাম কি? প্লাটলেটস এর আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট, ঠিক আছে? ইরাইথ্রোসাইট, লিউকোসাইট আর একটা হচ্ছে কি থ্রম্বোসাইট। সবগুলা সম্পর্কে আমরা ডিটেলস জানবো, ইন ডিটেলস জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এখন আসো এই যে যেটা হচ্ছে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি বা লিউকোসাইটস, হ্যাঁ, এটা আবার দুইটা ভাগ হইতে পারে। একটা হলো গ্র্যানিউলোসাইট আর একটা হলো কি অ্যাগ্রানিউলোসাইট। গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে কি যার মধ্যে গ্র্যানিউলস আছে, ঠিক আছে? আর অ্যাগ্রানিউলোসাইট মানে কি যার মধ্যে গ্র্যানিউলস নাই।
গ্র্যানিউলসটা কোথায় থাকবে ভাইয়া? সাইটোপ্লাজমের মধ্যে থাকবে গ্র্যানিউলসটা। হ্যাঁ, তো সাইটোপ্লাজমে যদি গ্র্যানিউলস থাকে তাকে তাকে বলবো গ্র্যানিউলোসাইট। সাইটোপ্লাজমে যদি দেখি গ্র্যানিউলস নাই তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইটস। ঠিক আছে? সো বায়োলজিতে বা ইংলিশ টার্মে দেখবা কোনো মানে ওয়ার্ডের আগে যদি আমরা এ অ্যাড করে দিই ওটা নেগেটিভ বোঝায় আর কি। হ্যাঁ, ওকে। এখন ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো, যাদের নাম গ্র্যানিউলোসাইট তাদের নামের শেষে আছে হচ্ছে ফিল। ঠিক আছে? নিউট্রোফিল, বেজোফিল, ইউজিনোফিল। আর যারা অ্যাগ্রানিউলোসাইট তাদের নামের শেষে আছে হচ্ছে সাইট, মনোসাইট, লিম্ফোসাইট। ঠিক আছে? তার মানে দেখো আমরা ব্লাড কর্পাসল কি কি আছে সেটাও জেনে ফেললাম। এবারে আমাদের পড়তে হবে হচ্ছে এই যে আমাদের যে প্লাজমা আছে এই প্লাজমার ফাংশন কি কি আছে। ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, এটা সিকিউ কোয়েশ্চেন। হ্যাঁ, প্লাজমার ফাংশন কি কি আছে এটা সিকিউ কোয়েশ্চেন। সো প্রথমেই খেয়াল করো প্লাজমাটা কি ফ্লুইডিটিটা মেনটেন করতেছে। ঠিক আছে? ব্লাডের যে ফ্লুইডিটিটা সেটা মেনটেন করতেছে। তো ট্রান্সপোর্ট দ্য ডাইজেস্টেড ফুড পার্টিকেল, মানে এটা ট্রান্সপোর্টেশনে হেল্প করে। কিসের কিসের ট্রান্সপোর্টেশনে হেল্প করে? ঠিক আছে? সো এটা হচ্ছে আমি আমি এভাবে একসাথে করে মনে রাখতাম এটা অনেক কিছু ট্রান্সপোর্ট করে। তো আমি এভাবে একসাথে অনেক কিছু মনে রাখতাম। ব্লাডের মেইন কাজই হচ্ছে কি ট্রান্সপোর্ট করা। তো এটা কি কি ট্রান্সপোর্ট করবে একটু খেয়াল করো। তো এটা হচ্ছে ফুড পার্টিকেল। ফুড পার্টিকেল মানে অবশ্যই সেটা ডাইজেস্টেড হইতে হবে। ডাইজেস্টেড ফুড পার্টিকেল এটা ট্রান্সপোর্ট করতেছে। এটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলাকে ট্রান্সপোর্ট করতেছে। এটা হচ্ছে হরমোনকে ট্রান্সপোর্ট করতেছে। দেখো আমাদের বডিতে যখন কোনো একটা গ্ল্যান্ড কোনো কিছু সিক্রেট করে তার টার্গেট অর্গানটা একটু দূরে থাকে। যেমন ধরো চিন্তা করো আমাদের পিটুইটারি গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড আছে যেটা ব্রেইনের নিচে আছে। এটাকে বলা হয় যে আমাদের একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড আর কি। সো ওই গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় এটা পুরা বডির সব সেলের উপরে কাজ করে, গ্রোথ হরমোন। ঠিক আছে? সো দেখো গ্রোথ হরমোনের টার্গেট অর্গান কিন্তু একেবারে আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব সেল। কিন্তু গ্রোথ হরমোনটা সিক্রেট হচ্ছে কোন জায়গা থেকে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তার মানে এই যে বডির সব জায়গায় আমাদের এটাকে ট্রান্সপোর্ট করার কাজটা করতেছে হচ্ছে কি এই আমাদের ব্লাড। ঠিক আছে? এছাড়া দেখো আর কি কি ট্রান্সপোর্ট করে, এই যে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে এগুলাকেও কি করতে পারে? ট্রান্সপোর্ট করতে পারে। তার মানে একটু দেখো আমরা আমরা কি কি পড়লাম, দেখো কত কিছু ট্রান্সপোর্ট করতেছে। তার মানে একটা একটা পড়লাম ফ্লুইডিটি আর একটা পড়লাম হচ্ছে ট্রান্সপোর্ট। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা মনে রাখার জন্য ট্রান্সপোর্টটাকে একসাথে বলবা, বাট এই চারটাকে কিন্তু আলাদা আলাদা পয়েন্ট করেই লিখবা। যে ব্লাড ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্টেশন অফ ফুড পার্টিকেল বাই ব্লাড, মানে এরকম তোমরা সাজায় তোমাদের মতো সেন্টেন্স আকারে লিখবা আর কি। ঠিক আছে? তাইলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি অ্যাসিড বেস ব্যালেন্স। এখন দেখো অ্যাসিড বেস ব্যালেন্স যে হচ্ছে মেনটেন করতে পারে, আমরা এ ধরনের এক একটা সলিউশনকে বলি হচ্ছে বাফার সলিউশন। ঠিক আছে? ব্লাড নিজে কিন্তু একটা বাফার হিসেবে কাজ করতে পারে। আমরা ব্লাডের মধ্যে প্লাজমার মধ্যে জানি কি কি বাফার আছে। প্লাজমার মধ্যে বাইকার্বনেট বাফার আছে, মনে আছে? তারপরে হচ্ছে ব্লাডের মধ্যে আর কি বাফার আছে? ফসফেট বাফার আছে, হিমোগ্লোবিন বাফার আছে, প্লাজমা প্রোটিন বাফার আছে। সো এখন খেয়াল করো এই যে ব্লাড যে বাফার হিসেবে কাজ করতেছে এটা হিসেবে কাজ করে সে কি করে। তো তোমরা বাফার সলিউশনের ডেফিনেশন পড়ছো না কেমিস্ট্রিতে? বাফার সলিউশনের মানে কি? যেটা হচ্ছে কি আমাদের আহ, সামান্য পরিমাণ বা স্লাইটলি তুমি অ্যাসিড বা বেস যদি কোনো সলিউশনে অ্যাড করো তখন ওই সলিউশনের পিএইচটা যে আনচেঞ্জ থাকবে এই নেচারটাকেই বলা হয় হচ্ছে বাফার। ঠিক আছে? সো এই যে বাফার সলিউশন হিসেবে ব্লাড কাজ করে। সো এই জন্য দেখা যায় কি অ্যাসিড আর বেজের একটা ব্যালেন্স একটা মেনটেন করতে পারে আর কি। হ্যাঁ, ওকে। এছাড়া হচ্ছে বডির হিট মেনটেন করে। হ্যাঁ, বডির হিট মেনটেন করে। সো আমরা তো জানি যে আমরা হিউম্যান বিং বা আমরা যারা আছি আমরা হচ্ছে কি এন্ডোথার্মিক, তাই না? এন্ডোথার্মিক তার মানে হচ্ছে কি আমাদের বডির নিজস্ব একটা কিন্তু টেম্পারেচার মেনটেন করতে হয়। তুমি দেখবা যে আমাদের রুম টেম্পারেচার বলি আমরা কি 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? কিন্তু আমরা ব্লাডের টেম্পারেচার কত দেখলাম? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা এই টেম্পারেচারটা আমার বডির অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে? এই টেম্পারেচারটা আমার বডির অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। হেমাটোকিট, হেমাটোকিট প্যাক্ট সেল কেন? দুইটা জিনিস আলাদা ভাইয়া। হ্যাঁ, হেমাটোকিটটা কি যেন বলছিলাম, আচ্ছা আবার একটু বলে দেই। হেমাটোকিট মানে হচ্ছে কি হেমাটোকিট ইজ দ্য ভলিউম অফ রেড ব্লাড কর্পাসল। এটা হচ্ছে কি একটা ভলিউম অফ রেড ব্লাড কর্পাসল উইদিন দ্য হোল ব্লাড। তার মানে হচ্ছে কি এক টোটাল ব্লাডের মধ্যে তোমার কত পার্সেন্ট, টোটাল ব্লাডের মধ্যে তোমার কত পার্সেন্ট রেড ব্লাড সেল, সেটাই হচ্ছে কি হেমাটোক্রিট। তোমরা দেখবা কি তোমরা যে সিবিসি রিপোর্ট দেখবা, অনেকের জ্বর হলে সিবিসি করতে দেই না আমরা? সিবিসি রিপোর্টে একটা জিনিস থাকে এইচসিটি অথবা
এই প্যাক্ট, এটারই আরেকটা নাম প্যাক্ট সেল ভলিউম অথবা পিসিভি। দেখবো এটা লেখা থাকে, কারো থাকে 40%, কারো থাকে 44%, 45%। তার মানে টোটাল ব্লাডের কত পার্সেন্ট তোমার হচ্ছে রেড ব্লাড সেল, সেটাই বোঝায় হচ্ছে কি এইচসিটি, ঠিক আছে, বা হিমাটোক্রিট। ওকে, আচ্ছা। সেরাম আলাদা জিনিস, সেরাম আমরা পরে বলবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। সাদমান আরেকটা ভালো কথা বলছে যে কর্পাসলস ক্যারি করে। হ্যাঁ, কর্পাসলস তো ক্যারি করেই, ঠিক আছে, ব্লাড কর্পাসলসকেও কিন্তু ক্যারি করতে পারে আর কি। ওকে, আচ্ছা, নোট কিভাবে করবা? আমরা যে নোটটাতে পড়াচ্ছি এই নোটটা তো তোমাদের মানে ওয়েবসাইটে আমরা আপলোড করেই রাখবো, তুমি যে কোনো সময় এটাকে ডাউনলোড করে নিতে পারো। তো তোমার যেটা কাজ সেটা হলো কি, তুমি যেই মানে ম্যাটেরিয়ালসটা তুমি পড়বা, আইদার সেটা প্যারালাল টেক্সট হোক অথবা তোমার মেইন বই হোক, ঠিক আছে, তো তুমি ওইটা নিয়ে পড়ো, আমি যেখানে যেখানে মার্ক করতেছি ওইটা একটু ফলো করো এবং আমার কথাগুলাকে ফলো করার ট্রাই করো। ইনশাল্লাহ ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, বায়োলজির ভয় তোমাদের আর থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো আমরা এই জিনিসগুলা সম্পর্কে জানলাম। এখন প্লাজমার ফাংশন আমি সহজ করে পড়ছি, আমরা সহজ করে পড়ছি হচ্ছে প্রথমে হচ্ছে কি এটা ফ্লুইডিটি মেনটেন করবে, সেকেন্ড কথা হচ্ছে ট্রান্সপোর্ট করবে, এই জিনিসগুলা ট্রান্সপোর্ট করবে, থার্ড কথা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করবে, ফোর্থ কথা হচ্ছে টেম্পারেচার মেনটেন করবে। তো তুমি চারটা কথা মনে রাখলে কিন্তু তুমি লিখতে পারবা মোট 10-12 লাইন, তাই না? তো তুমি ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে, এটা একটা সিকিউ কোয়েশ্চেন হয়। ওকে, তো দেখো একটু প্লাজমা প্রোটিন অফ দ্য হিউম্যান ব্লাড, তো হিউম্যান ব্লাডের প্লাজমা প্রোটিন কি কি বলো? প্লাজমা প্রোটিন হিউম্যান মানে কি কি আছে বলো? হ্যাঁ, আচ্ছা, গ্র্যানিউলস কি? গ্র্যানিউলস কি এটা সামনে বলবো ইনশাআল্লাহ। দেখো এটা হচ্ছে কি প্যাকেট অফ এনজাইমস। দেখবা যে আমাদের হোয়াইট ব্লাড সেল যারা থাকে তাদের সাইটোপ্লাজমের মধ্যে কিছু এনজাইমের প্যাকেট থাকে, ওই জিনিসগুলা কি আমরা মাইক্রোস্কোপের নিচে গ্র্যানিউলস আকারে দেখি, এজন্য এটাকে বলা হয় গ্র্যানিউলোসাইট। ওকে, ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা এটা পাইলাম মানে কোলাজেন হবে না, হ্যাঁ এটা ফলস। ফিব্রিনোজেন ঠিক আছে, গ্লোবিউলিন ঠিক আছে, তার মানে হচ্ছে 1 আর 3 কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, যারা সি অ্যান্সার করছো ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, কোলাজেন কোথায় থাকে? আমাদের স্কিনের মধ্যে থাকে হচ্ছে কোলাজেন, আমাদের চুলের মধ্যে থাকে হচ্ছে কোলাজেন, আমাদের এই যে আর্টারি ভেইন বলি না, এসব জায়গায় থাকবে হচ্ছে কোলাজেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেন কিভাবে আসে। ব্লাড বলছে এ এন্ড ব্লাড সেলস, ঠিক আছে, এই এ মানে বুঝাইছে হচ্ছে তাহলে, এ মানে বুঝাইছে হচ্ছে তাহলে প্লাজমা, এ মানে বুঝাইছে হচ্ছে প্লাজমা। সো এই প্লাজমার মধ্যে কোয়েশ্চেন বলছে এক্সপ্লেইন দ্য ফাংশনস অফ এ। তা তুমি যখন পরীক্ষায় লিখবা, তো কোয়েশ্চেন লেখার একটা নিয়ম আছে, তোমাকে প্রথমে এক্সপ্লেইন করতে হবে হোয়াট ইজ এ। তুমি যে আইডেন্টিফাই করলা এ মানে কি, এখানে তোমার একটা মার্কস আছে, তুমি বলবা যে ইন দ্য স্টেম এ মিনস প্লাজমা, সো ফাংশনস অফ প্লাজমা আর রিটেন বিলো, এভাবে লিখলে তুমি দেখবা যে টিচার তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন রাখবে আর কি। সো পরে তুমি ফাংশনগুলো লিখে ফেলবা। ওকে, এবার আসো আমরা চলো পড়ি রেড ব্লাড কর্পাসল। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেড ব্লাড কর্পাসল আমাদের কি কি পড়তে হবে রেড ব্লাড কর্পাসল থেকে, এটা আগে একটু বলে দেই ভাইয়া। রেড ব্লাড কর্পাসল থেকে আমাদের পড়তে হবে হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে, একটা রেড ব্লাড কর্পাসলের স্ট্রাকচারটা কেমন হয়। রেড ব্লাড কর্পাসল থেকে পড়তে হবে আমাদের প্রোডাকশন, এই রেড ব্লাড কর্পাসলটা কোন জায়গায় প্রোডাকশন হয়, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসলটা কোন কোন জায়গায় প্রোডাকশন হয়। রেড ব্লাড কর্পাসলের লাইফ স্প্যান কত, রেড ব্লাড কর্পাসলের লাইফ স্প্যান কত, রেড ব্লাড কর্পাসলের ফাংশনস কি। সো এই জিনিসগুলো আমাকে বেসিক্যালি পড়তে হবে, এবং কিছু জিনিস পড়তে হবে নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে, এই জিনিসগুলা পড়তে হবে আর কি। হ্যাঁ, ওকে। এখন আসো, রেড ব্লাড আমরা এটাকে সেল না বলে, এটাকে আসলে সেল বলা উচিত না, এটাকে আসলে কর্পাসল বলা উচিত, এটাকে আসলে কর্পাসল বলা উচিত। তো এখন একটা কোয়েশ্চেন কিন্তু এখানে মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু চলে আসে। সো কোয়েশ্চেনটা কেমন, ধরো তোমাকে কোয়েশ্চেনটা এভাবে বললো, মানে খুব কমন একটা কোয়েশ্চেন, এটা মাঝে মাঝেই ওই 2 নাম্বারের কোয়েশ্চেনে দেয়া দেয়, এরকম ভাবে বলে হোয়াই ব্লাড সেল মানে ব্লাড কর্পাসলস আর নট সেল, ব্লাড কর্পাসল আর নট রিকগনাইজড এস সেল, ঠিক আছে, রিকগনাইজড এস সেল, নট রিকগনাইজড। কেন আমরা ব্লাড কর্পাসল গুলাকে সেল হিসেবে রিকগনাইজ করতে পারি না? তার মধ্যে প্রথম কারণ, ঠিক আছে, প্রথম কারণ দেখো, আমরা যে কোনো একটা সেল, আমরা যদি বলি যে কোনো একটা সেল কি হয়, তার সেলুলার কিছু অর্গানেলিস থাকে না। সো আমাদের এই ব্লাড কর্পাসলস গুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ল্যাক অফ সেলুলার অর্গানেলি, সেলুলার অর্গানেলিস, ঠিক আছে, অর্গানেলিস।
তো সেলুলার অর্গানেলিস কি কি থাকে, এই যে ধরো আমরা একটু পরে আমরা আরবিসি পড়বো, আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াসই নাই, মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কিছুই নাই, ঠিক আছে। সো এটা ল্যাক অফ সেলুলার অর্গানেলিস। অর্গানেলিস না থাকলে আমরা তাকে কিভাবে সেল বলবো, তাই না? তো এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ল্যাক অফ ডিভাইডিং ক্যাপাসিটি। ডিভাইডিং ক্যাপাসিটি, ধরো আমরা জানি যে কোনো একটা সেল কি থাকে, আইদার ডিভাইড হবে অথবা মানে ওই সেলটা স্টেবল সেল হিসেবে থেকে যাবে। যেমন আমরা জানি কিছু কিছু সেল ডিভিশন হয় না, কিন্তু এটা সেল হিসেবে থেকে যায়। কিন্তু ব্লাড কর্পাসেল গুলার কি হয় জানো, মানে এগুলার হচ্ছে লাইফ স্প্যানটা লাইফ স্প্যানটা ডেফিনিট। লাইফ স্প্যানটা ডেফিনিট মানে ধরো আমাদের যেই আরবিসি, এটা 120 দিন পর বা 3 মাস পর এমনি এমনি মারা যাবে। সো দেখো এই যে জিনিসগুলা, মানে 3টা ক্রাইটেরিয়া বললাম আমরা, যে এটার একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, মানে অল ব্লাড কর্পাসল হ্যাজ লাইফ স্প্যান। সো সেলের আসলে এভাবে নির্দিষ্ট আমরা লাইফ স্প্যান বলি না, হ্যাঁ, সেল ডিভিশন হবে, বাট ব্লাড কর্পাসলস আর ল্যাক অফ ডিভিশন ক্যাপাসিটি। আবার দেখো ব্লাড কর্পাসলস আর ল্যাক অফ সেলুলার অর্গানেলিস, তো এই কারণে আমরা এদেরকে কি বলতে পারবো না, ব্লাড বলতে পারবো না, ঠিক আছে। ওকে, মানে কর্পাসলস বলতে পারবো না। ওকে, ডান। এবারে আসো আমাদের, তাহলে এই মানে ব্লাড সেলগুলার বা ব্লাড কর্পাসলগুলার অরিজিন কোন জায়গা থেকে, ব্লাড কর্পাসলগুলার অরিজিন কোন জায়গা থেকে? ব্লাড কর্পাসলগুলার অরিজিন হবে হচ্ছে আমাদের হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে। তাহলে ব্লাড কর্পাসলগুলার অরিজিন কোন জায়গা থেকে হবে? ব্লাড কর্পাসলগুলার অরিজিন হবে হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে, ঠিক আছে। অরিজিন হবে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে, হ্যাঁ। তাহলে যে ভাইয়া আপনি যে বললেন লাইফ স্প্যানটা নির্দিষ্ট থাকার জন্য কিছুদিন পর পর ব্লাড সেলগুলা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সো তাহলে আমাদের বডিতে নতুন করে ব্লাড সেলগুলা আসতেছে কোন জায়গা থেকে? এই যে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। এই হেমাটোপয়েটিক স্টেম সেলটা আছে কোথায়? এই হেমাটোপয়েটিক স্টেম সেলটা থাকে হচ্ছে আমাদের রেড বোন মেরুতে। এটা থাকে হচ্ছে আমাদের রেড বোন মেরোতে, ঠিক আছে। এটা থাকবে হচ্ছে আমাদের রেড বোন মেরোতে। এটা থাকবে হচ্ছে আমাদের রেড বোন মেরোতে, ঠিক আছে। তো এটা রেড বোন মেরোতে থাকতেছে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা তোমাদের লেভেলে বলা ঠিক না, তারপরেও তোমাদের রেসপন্স দেখে মনে হচ্ছে তোমরা ইন্টারেস্টেড, তাই বলতেছি। একটা স্টেম সেল কিভাবে ডিভিশন হয় তোমাদের মনে হতে পারে যে ভাই রেড বোন মেরোতে যে হেমাটোপয়েটিক স্টেম সেল আছে, এই হেমাটোপয়েটিক স্টেম সেল কি কিছুদিন পর পর নষ্ট হয়ে যাবে না? তাহলে এটা কখনোই নষ্ট হয় না। তার মানে কেন নষ্ট হয় না এটা যদি একটু খেয়াল করো তোমরা, একটা স্টেম সেল যখন যখন ডিভিশন হয়, একটা স্টেম সেল যখন ডিভিশন হয় তখন এটা এইভাবে ডিভিশন হয়। ধরো একটা ব্লাড সেল হয়, আবার আরেকটা স্টেম সেল হয়। তার মানে এটা যতবার ডিভিশন হবে প্রতিবার একটা করে স্টেম সেল করবে, একটা করে ব্লাড সেল করবে, ঠিক আছে। তো এই জন্যে দেখা যায় যে এটা তোমার তোমার স্টেম সেলটা কখনো শেষ হয়ে যায় না আর কি, ঠিক আছে। মানে স্টেম সেলটা সবসময় থেকে যায়, স্টেম সেলটা সবসময় থেকে যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা। স্টেম সেল অনেক জায়গায় থাকে। স্টেম সেল হচ্ছে লিভারে থাকে, হ্যাঁ। আমাদের লিভারের কিন্তু রিজেনারেশন ক্যাপাসিটি আছে। এজন্য আমরা হচ্ছে লিভার মানুষের বডি থেকে তার হচ্ছে 2/3 লিভার কেটে নিতে পারি। 1/3 লিভার থাকলে আগামী 6 মাস থেকে 8 মাস সময় পরে দেখা যায় কি পুরা লিভার আবার রিজেনারেশন হয়ে গেছে। তার মানে লিভার কিন্তু অর্গান ডোনেশনে পার্শিয়াল অর্গান হিসেবে ডোনেট করা যায়। আবার কোনো কোনো মানুষের লিভারে কিছু প্রবলেম হয়, তাদের ক্ষেত্রেও দেখা যায় লিভার কেটে ফেলে দেওয়া যায় আর কি, ঠিক আছে। ওকে, রোড রেড বোন মেরুতে সব ব্লাড সেলেরই অরিজিন, নট অনলি আরবিসি, সব ব্লাড সেলেরই অরিজিন হচ্ছে রেড বোন মেরু, ঠিক আছে। হ্যাঁ, ফিগারের সবকিছু বলবো, যখন যেটা আসবে তখন সেটা বলবো, তোমরা মানে প্যারা নিও না আর কি, হ্যাঁ। আজকের লেকচারে ফিগার কম, তবে অন্যান্য লেকচারে ফিগার বেশি থাকবে আর কি। সো অসুবিধা নেই। এখন আসি আমরা ব্লাড কর্পাসলের, রেড ব্লাড কর্পাসলের স্ট্রাকচার। প্রথম প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি, মানে এগুলাকে বলি আমরা ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এগুলা হচ্ছে কি ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যালি দেখতে কেমন। সো আমি যখন ছোটবেলায় তোমাদের মতো পড়তাম, আমি মনে করতাম কি ব্লাড কর্পাসল গুলো এক একটা হচ্ছে অ্যালপেনলিব চকলেটের মতো। তো দেখো অ্যালপেনলিব চকলেট খাইছো কখনো? ঠিক আছে, দেখবা কি এটা হয় কি দুই পাশ থেকে এটা চাপা হয়, দুই পাশ থেকে এটা চাপা হয়। যেমন ধরো জিনিসটা দেখতে অনেকটা এরকম। আমরা যদি একটু স্ট্রাকচার দেখি, এই যে ধরো এই যে দুই পাশ থেকে এরকম চাপা হয়েছে, ঠিক আছে। আচ্ছা একটু ভালো করেই দেখাই। ধরো এটা মানে সার্কুলার বা ডিস্কের মতো, বাট এটা হয় কি দুই পাশ থেকে একটু চাপা হয়েছে, দুই পাশ থেকে একটু চাপা, এই যে উপরেও
নিচের দিকে ঢুকে গেছে, এদিকে উপর দিকে ঢুকে গেছে, মানে দুই পাশ থেকে চাপা হয়েছে। সো এই কন্ডিশনটাকে বলা হয় বাইকনকেভ, মানে দুই দিক থেকে কনকেভ হয়েছে, এবং এটা কি ইলাস্টিক। এন্ড বাইকনকেভ আর ইলাস্টিক হওয়ার পেছনে কারণটা কি? আমরা জানি আমাদের অনেক রকমের ব্লাড ভেসেল আছে। তো আর্টারি আছে, কর্পাসল মানে ক্যাপিলারিস আছে, তারপর ভেইন আছে। সো ব্লাডগুলা সবসময় কি ফ্লোয়িং নেচার না, এটা তো সবসময় ফ্লো করতেছে। সো সব ধরনের ব্লাড ভেসেল দিয়ে যেন আমাদের এই ব্লাড কর্পাসলগুলা পাস করতে পারে, সেজন্য এটা এরকম বাইকনকেভ হইছে। তো এটা যদি সার্কুলার বা রাউন্ডেড হইতো, তখন দেখা যাইতো কি ওই ছোট ছোট যেই ব্লাড ভেসেলগুলো আছে ওইগুলাকে পাস করার সময় এটা ডেস্ট্রয় হয়ে যেতে পারতো। সেটা যেন ডেস্ট্রয় না হয়, সেজন্য আল্লাহ তাআলা এটাকে এরকম ভাবে চ্যাপ্টা বানাই দিলেন। আরেকটা জিনিসের জন্য এটা হইছে, এটা আমাদের সারফেস এরিয়াটাকে বাড়াই দিছে। সারফেস এরিয়াটাকে বাড়াই দেওয়ার জন্য কি হইলো, ওর মেইন ফাংশনটা কি? ওর মেইন ফাংশনটা হচ্ছে কি, ওর মেইন ফাংশনটা হচ্ছে ও কি করবে, ওর মেইন ফাংশনটাই হচ্ছে ও অক্সিজেন ক্যারি করবে। সারফেস এরিয়া বাড়ায় দেওয়ার জন্য দেখা যাবে কি এটার অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটিটাও বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ইলাস্টিক ডিস্ক শেপ বললাম, নন নিউক্লিয়েটেড। আর নিউক্লিয়াস নাই কেন? নিউক্লিয়াস না থাকার পেছনে হচ্ছে দেখা যায় কি নিউক্লিয়াস যদি থাকতো তখন ব্লাড সেলটা ডিভাইডেশন হইতে পারতো, কিন্তু এটা ডিভাইডেশন হচ্ছে না। এবং নিউক্লিয়াস না থাকার জন্য আরেকটা জিনিস ভালো সুবিধা হয়, সেটা হচ্ছে কি এর মধ্যে এরিয়াটা বেশি থাকে। ঠিক আছে, ভলিউমটা বেশি থাকতেছে, ফাঁকা জায়গাটা বেশি থাকতেছে। সো নন নিউক্লিয়েটেড হওয়ার জন্য এটা কি দিচ্ছে, এটা আমাদেরকে জায়গা দিচ্ছে ফর হিমোগ্লোবিন কন্টেইন, ফর কন্টেইনিং হিমোগ্লোবিন। ঠিক আছে, ফর কন্টেইনিং হিমোগ্লোবিন, ফর কন্টেইনিং হিমোগ্লোবিন। ঠিক আছে, কন্টেইনিং হিমোগ্লোবিন, কন্টেইনিং হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন মানে কি? হিমোগ্লোবিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিগমেন্ট, ওয়ান কাইন্ড অফ পিগমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিগমেন্ট। এই হিমোগ্লোবিন পিগমেন্টটা আমাদের জন্য একটা ব্লেজিং। এই হিমোগ্লোবিন পিগমেন্টের জন্য আমরা বেঁচে আছি। আর এই হিমোগ্লোবিন পিগমেন্টের জন্যই হচ্ছে রেড ব্লাড কর্পাসলটা রেড কালার হয়। এই হিমোগ্লোবিন পিগমেন্টের জন্যই আমাদের রেড ব্লাড কর্পাসলটা রেড কালার হয়, এটার জন্যই আমরা বেঁচে আছি। কেন ভাইয়া আমরা এটার জন্যই বেঁচে আছি? কারণ এই হিমোগ্লোবিন আছে দেখেই আমাদের হচ্ছে অক্সিজেনটা ক্যারি করতে পারতেছে, অক্সি হিমোগ্লোবিন কম্পোনেন্ট হিসেবে এটাকে ক্যারি করা যায় আর কি। ঠিক আছে, ওকে। এবং এটা এই যে রেড কালার হয়, এটা তো বললামই। এবারে খেয়াল করো স্ট্রাকচারের মধ্যে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন এটার মধ্যে হচ্ছে ওই যে ল্যাক অফ সেলুলার অর্গানেলি, মানে ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া। বলো তো এখানে মাইটোকন্ড্রিয়া কেন নাই? মাইটোকন্ড্রিয়া কেন নাই? ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কেন নাই? বলো এখানে মাইটোকন্ড্রিয়া কেন নাই? চিন্তা করো মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি? অক্সিজেন আমাদের যেই, আমরা যেই সেলুলার অক্সিজেনটা নেই, হ্যাঁ, এই অক্সিজেনটা মেইনলি কে ইউজ করে? মাইটোকন্ড্রিয়া ইউজ করে না? এখন এই আরবিসি কি করতেছে? আরবিসি হচ্ছে অক্সিজেন ক্যারি করতেছে। ওর যদি মাইটোকন্ড্রিয়া থাকতো ও নিজেই তো অক্সিজেন ইউজ করে ফেলতো, তাহলে ক্যারি কিভাবে করতো? এই জন্য মানে দেখো, মানে বায়োলজিক্যাল সায়েন্স সব কয়টা তুমি আমি কিভাবে বেঁচে আছি এটাকে এক্সপ্লেইন করে। সো এটার প্রতি তোমরা ইন্টারেস্ট পাও না? হ্যাঁ, সো এটা আমাদের কাছে দুঃখ লাগে আর কি। হ্যাঁ, ওকে, দেখো এটা হচ্ছে ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া, ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া। কেন মাইটোকন্ড্রিয়া নাই এখন কিন্তু কেউ জানুক আর না জানুক, তোমরা কিন্তু জানো যে মাইটোকন্ড্রিয়া থাকলে এটা কি করতো, অক্সিজেনটাকে ইউজ করে ফেলতো আর কি। হ্যাঁ, এখন এটার স্ট্রাকচার গুলা যখন পড়বা তখন দেখা যায় কি মানে তোমার কিছু জিনিস এটার হচ্ছে ডায়ামিটার এগুলা লাগে আর কি, খুব বেশি ইম্পর্টেন্ট না। ডায়ামিটার তোমরা এভাবে পড়তে পারো যে আমাদের রেড ব্লাড কর্পাসলের ডায়ামিটার কত, রেড ব্লাড কর্পাসলের ডায়ামিটার কত। এই ডায়ামিটারটা হয় হচ্ছে 7.3 মাইক্রোমিটার। ঠিক আছে, ডায়ামিটারটা হয় 7.3 মাইক্রোমিটার। এটার থিকনেস হয় হচ্ছে 1 মাইক্রোমিটার। ঠিক আছে, এরকম মানে এত ইম্পর্টেন্ট কিছু না। যারা পড়তে পারবা ভালো, না পড়লেও খুব বেশি ঝামেলা হবে না। তোমার যদি রেড ব্লাড কর্পাসলের, রেড ব্লাড কর্পাসলের তোমার যদি হচ্ছে স্ট্রাকচার আসে, তোমাকে এই কয়টা কথা লিখতে হবে ভাইয়া। এটা রেড কালার কেন? হিমোগ্লোবিন কন্টেইন করার জন্য। এটা নন নিউক্লিয়েটেড, এটা ডিস্ক শেপ, এটা ইলাস্টিক, এটা বাইকনকেভ। ঠিক আছে, এই কথাগুলো লিখলেই তোমার এখানে কিন্তু কথাবার্তা কমপ্লিট হয়ে যাবে। এখন আসো যে আমাদের এই যে রেড ব্লাড কর্পাসল যেটা আমরা বলি, আমরা বলছি এটা নন নিউক্লিয়েটেড। এটা কি সবসময় নন নিউক্লিয়েটেড, নাকি এটা কখনো নিউক্লিয়েটেড অবস্থায় থাকে? এটা ইমেচিওর কন্ডিশনে নিউক্লিয়েটেড অবস্থায় থাকে, এটা আস্তে আস্তে নন নিউক্লিয়েটেড হয়ে যায়। সো দেখো এটা আমাদের ওই যে আমরা বলছিলাম না হেমাটোপয়েটিক স্টেম সেল, হেমাটোপয়েটিক, হেমাটোপয়েটিক স্টেম সেল। ঠিক আছে, এটা কোথায় আছে? রেড ব্লাড মানে আমাদের রেড বোন মেরুতে আছে। ওইটা থেকে প্রথমে ফর্ম হয় হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট।
ঠিক আছে, প্রথমে ফর্ম হয় হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট, ইরাইথ্রোব্লাস্ট থেকে পরে ফর্ম হয় রেটিকুলোসাইট, তারপরে ফর্ম হয় হচ্ছে ইরাইথ্রোসাইট, তার মানে এগুলো হলো ফেজ। তো এই দেখো, যেটা ইরাইথ্রোব্লাস্ট এটা আসলে বোন মেরুতেই থাকে, এটা আসলে বোন মেরুতেই থাকে, ঠিক আছে, ইরাইথ্রোব্লাস্ট যেটা এটা বোন মেরুতেই থাকে। আর এই দুইটা হচ্ছে ব্লাডের মধ্যে আসে, এই দুইটা হচ্ছে ব্লাডের মধ্যে আসে আর কি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ইম্যাচিউর কন্ডিশনে, আমাদের এই ইম্যাচিউর কন্ডিশনের মধ্যে দেখা যায় যে এটার মধ্যে নিউক্লিয়াস থাকতে পারে, যেমন এই যে দেখো এখানে নিউক্লিয়াস দেখাইছে, তারপরে আস্তে আস্তে নিউক্লিয়াসটা ডিস্ট্রয় হয়ে, তো নিউক্লিয়াসটা আস্তে আস্তে যখন ডিস্ট্রয় হওয়া শুরু করে রেটিকুলোসাইট, এটা নিউক্লিয়াসটা ডিস্ট্রয় হচ্ছে। সো একটা সময় দেখা যায় নিউক্লিয়াস কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে, সো আমরা ওইটাকে বলতেছি হচ্ছে ইরাইথ্রোসাইট, বা এটা হচ্ছে আমাদের ম্যাচিউর আরবিসি। তো একটা ইরাইথ্রোসাইট মানে হচ্ছে কি একটা ম্যাচিউর আরবিসি। সো আমাদের যে ম্যাচিউর আরবিসিটা এটা হচ্ছে নন নিউক্লিয়েটেড, বাট বলা হয়ে থাকে কিছু অ্যানিমেলসের আরবিসিতে নিউক্লিয়াস আছে, যেমন এইরকম একটা অ্যানিমেলস হচ্ছে ক্যামেল। সেই ক্যামেলের মধ্যে দেখা যায় কি আমরা নিউক্লিয়েটেড আরবিসি পাই, নিউক্লিয়েটেড আরবিসি পাই, ঠিক আছে, নিউক্লিয়েটেড আরবিসি পাই ক্যামেলের মধ্যে আমরা, ঠিক আছে, নিউক্লিয়েটেড আরবিসি। ওকে, ঠিক আছে, ডান। এবারে আসো আমাদের কিছু নাম্বার সম্পর্কে জানতে হবে। সো আমাদের এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় খুবই আসে, হ্যাঁ, এটাও পরীক্ষায় আমাদের খুব কমনলি আসে। সো এগুলোও পরীক্ষার জন্য আমাদের লাগবে, হ্যাঁ। ওকে, এখন খেয়াল করো, দ্য নাম্বার অফ দ্য আরবিসি প্রেজেন্ট পার কিউবিক মিলিমিটার ইন হিউম্যান বডি ডিফারেন্ট এজেস, এটা এজ অনুযায়ী ডিফারেন্ট হয়ে থাকে, ঠিক আছে। যেমন ফিটাস যে আছে, হ্যাঁ, ফিটাসের দেখা যায় ফিটাসের আরবিসির নাম্বারটা একটু বেশি থাকে, কারণ কি জানো, ফিটাসের মধ্যে যে হিমোগ্লোবিনটা আছে ওই হিমোগ্লোবিনের না অক্সিজেনের অ্যাফিনিটিটা কম, অক্সিজেন অ্যাফিনিটি কম থাকার জন্য দেখা যায় কি ওর আরবিসির নাম্বারটা ইনক্রিজ করতে হয়েছে, ওর আরবিসির নাম্বারটা ইনক্রিজ করতে হয়েছে। হ্যাঁ, ক্যামেলের আরবিসি মানে অক্সিজেন ক্যারি করে, বাট ক্যামেলেরটা এটা ব্লাড ভেসেলটা ওইভাবেই মানে আল্লাহ তাআলা বানাইছেন যাতে করে এটা রাউন্ডেড থাকলেও প্রবলেম হবে না, ঠিক আছে, রাউন্ডেড থাকলেও প্রবলেম হবে না। আচ্ছা, বইয়ের মধ্যে এটা না আবার কোনো কোনো বইতে লিখছে যে এটা নিয়েও কারো কারো সন্দেহ আছে, মানে এই তথ্যটা আসলে ঝামেলার। সো আমরা যেহেতু আজমল স্যারের বইটাকে মেইন রেফারেন্স বই হিসেবে ধরি, সো আজমল স্যারের বইয়ের মধ্যে কিন্তু এটা আছে যে ক্যামেলের মধ্যে নিউক্লিয়েটেড আরবিসি আমরা পাই। তারপরে আবার এটাও কথা বলছে যে এটা কিন্তু একটু ডাউটফুল ইনফরমেশন। সো তোমরা এটা জেনে রাখো যে ডাউটফুল ইনফরমেশন আর কি। আচ্ছা, সামির জিজ্ঞাসা করছে অ্যাফিনিটি কম বলতে, অ্যাফিনিটি কম বলতে আমাদের হিমোগ্লোবিন যে পরিমাণ অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, একটা ফিটাসের হিমোগ্লোবিন ওই পরিমাণ অক্সিজেনকে বাইন্ড করতে পারে না, তার মানে হচ্ছে তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কম। এখন তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যেহেতু কম, তার মানে কি তার বেশি আরবিসি মিলে কাজ করতে হবে। So, আমাদের যেই কাজটা একটা আরবিসি পারবে, এটা ফিটাসের জন্য দুইটা আরবিসি লাগবে, ঠিক আছে, কারণ তার অ্যাফিনিটি কম, তার ক্যাপাসিটি কম, ঠিক আছে। এজন্য দেখা যায় যে আমরা বলতে পারি যে এই ফিটাস যেটা আছে, ফিটাসের মধ্যে দেখা যায় যে 80 to 90 লাখ, ঠিক আছে, চিলড্রেনের মধ্যে মানে 10 10 করে কমতেছে দেখো আস্তে আস্তে 60, তারপরে হচ্ছে অ্যাডাল্ট মেইলে 50, অ্যাডাল্ট ফিমেলে হচ্ছে 40 থেকে 49 লাখ। ওকে, আচ্ছা, এবারে আসো আরেকটা নিউমেরিক্যাল ভ্যালু আমাদের পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, এটাও পরীক্ষায় আসে, অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিনের অ্যামাউন্ট কত। সো বলা হয়ে থাকে, আচ্ছা এটা কিন্তু প্রতি এমএল এর মধ্যে, ঠিক আছে, ডিফারেন্ট এজেস, কিউবিক মিলিমিটার, এই কিউবিক মিলিমিটার মানে কি, কিউবিক মিলিমিটার মানে হচ্ছে প্রতি এমএল, অথবা কিউবিক মিলিমিটার অথবা এমএল, দুইটার যে কোনো একটা বলতে পারো আর কি। অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা কত হয়, তো এটা মেল আর ফিমেল আলাদা আলাদা, মেলের মধ্যে একরকম ফিমেলের মধ্যে অন্যরকম, ঠিক আছে। তো বলা হয়ে থাকে মেলের মধ্যে আছে কত, এটা 13.5 থেকে 17.5 গ্রাম, ঠিক আছে, পার ডেসিলিটার। ওকে, আর ফিমেলের মধ্যে দুই দুই করে কমায় দাও, দুই দুই করে কমায় দাও মানে কি 13.5 এর থেকে দুই কমাই দিলে কত হবে এটা ভাইয়া দেখো তো 11.5, 17.5 থেকে দুই কমাই দিলে কত হবে এটা 15.5 গ্রাম পার ডেসিলিটার। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ফিমেলের মধ্যে আরবিসি আর হচ্ছে আমাদের এই হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা কম কেন, এর পেছনে কারণ হলো হরমোনাল একটা কারণ আছে। মেলের যে টেস্টোস্টেরন হরমোনটা আছে এই হরমোনটার জন্য দেখা যায় কি আরবিসি প্রোডাকশনটা বেড়ে যায়, এজন্য মেলের আরবিসির অ্যামাউন্টটা বেশি হয়। আর ফিমেলের
এই টেস্টোস্টেরন হরমোনটা কম থাকা নাই, মূলত নাই বলাই চলে আর কি, আছে খুবই সামান্য পরিমাণ। তো এই না থাকার কারণে দেখা যায় কি তার আরবিসির অ্যামাউন্টটা কম হয়, যেহেতু আরবিসি কম তার হিমোগ্লোবিনের অ্যামাউন্টটাও কম হয়েছে। এগুলা না এমসিকিউতে আসবে, এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আসো আমরা আরেকটা জিনিস পড়তেছিলাম এখানে, যে কিভাবে আমাদের এই ব্লাড কর্পাসকলটা অরিজিন হয়। এটাও না এজ অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট। সো আমরা যদি বলি এমব্রায়ো, একটা এমব্রায়ো যদি হয়, এই এমব্রায়োটা ইয়কসেক থেকে আরবিসি প্রোডাকশন হয়। এমব্রায়োর আরবিসি প্রোডাকশন হয় কত, ইয়কসেক থেকে। যদি বলা হয় ফিটাস, ফিটাসের ক্ষেত্রে আমরা আরবিসি প্রোডাকশন কোন জায়গা থেকে হইতে দেখব, ফিটাসের ক্ষেত্রে আরবিসি প্রোডাকশন হবে হচ্ছে লিভার থেকে, স্প্লিন থেকে, ঠিক আছে, লিভার স্প্লিন থেকে। আর অ্যাডাল্ট যখন হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে গেলে দেখা যাবে আরবিসি প্রোডাকশন কোন জায়গা থেকে হবে বলতো, অ্যাডাল্ট হয়ে গেলে আরবিসি প্রোডাকশন হবে হচ্ছে আমাদের, অ্যাডাল্ট হয়ে গেলে আরবিসি প্রোডাকশন হবে হচ্ছে আমাদের অনলি রেড বোন মেরু, অনলি রেড বোন মেরু। এখন তোমরা অনেকেই বুঝতেছো না যে ভাই বোন মেরু কথাটার মানে কি। নেহারি খাইছো তোমরা, নেহারি, নেহারি খাইছো, নেহারি খাইছো কখনো, নেহারি খাইছো, নেহারি? হ্যাঁ, এই নেহারির মধ্যে আমরা ওই গরুর বোন মেরুটা মেইনলি খাই। সো আমরা নেহারির মধ্যে যেটা খাই ওটা হলো ইয়েলো বোন মেরু, ওইটার মধ্যে শুধু ফ্যাট থাকে। তার মানে হচ্ছে আমরা এখন একটা নতুন ইনফরমেশন শিখতে যাচ্ছি। আমাদের যে বোন ম্যারো আছে, বোন ম্যারো আছে, তো এটা হচ্ছে কি বোনসের যে ক্যাভিটি থাকে ওই ক্যাভিটিটাকে বলা হয় ম্যারো ক্যাভিটি। আর এখানে যে প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টটাকে বলা হয় বোন ম্যারো। তো আমাদের এই বোন ম্যারোর মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রেড বোন ম্যারো আর একটা হচ্ছে কি ইয়েলো বোন ম্যারো। সো একটা হচ্ছে রেড বোন মেরু আর একটা হচ্ছে ইয়েলো বোন মেরু। সো রেড বোন মেরু যেটা, এটা হয় কি ওই যে আমরা কালো কালো হাড় দেখি না, মানে গরু বা খাসির মধ্যে, হ্যাঁ, ওইটা হচ্ছে কি রেড বোন মেরু। আর ইয়েলো বোন মেরুটা হচ্ছে এটার মধ্যে শুধু ফ্যাট থাকে, ফ্যাট, এটার মধ্যে ফ্যাট থাকে। আর রেড যেটা থাকে সেখানে হচ্ছে এই যে হিমাটোপয়েটিক স্টেম সেল থাকে, এইচএসসি সংক্ষেপে লিখছি, হেমাটোপয়েটিক স্টেম সেল, এটারই আরেকটা নাম হচ্ছে এইচএসসি। ঠিক আছে, ওকে। এখন এটা থাকে কিভাবে আমরা যদি একটু দেখার ট্রাই করি। ধরো আমি এখানে একটা হচ্ছে এরকম, মানে আমি একটা বোনস আঁকার ট্রাই করলাম আর কি, ঠিক আছে। ধরো আমি এখানে এরকম একটা বোনস আঁকার ট্রাই করলাম। সো এই বোনসের মধ্যে দেখা যাবে কি এই যে মাঝখানের যে পোর্শনটুকু না, এই যে ম্যারো ক্যাভিটির ভেতরে যে ম্যারোটা থাকবে, এখানে থাকবে হচ্ছে ইয়েলো বোন মেরু, এখানে থাকবে হচ্ছে ইয়েলো বোন মেরু। কিন্তু তার এই যে পোর্শনটা, হ্যাঁ, এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা, হ্যাঁ, এই যে টার্মিনাল পোর্শন, টার্মিনাল পোর্শন, এখানে যে পোর্শনটা থাকে এখানে থাকবে হচ্ছে রেড বোন মেরু, এখানেই থাকবে হচ্ছে রেড বোন মেরো। ঠিক আছে, এই রেড বোন মেরুর মধ্যেই আমাদের ব্লাড সেলগুলা প্রোডাকশন হবে আর কি। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। সো একজন জিজ্ঞাসা করছে হিমোগ্লোবিনের রেড কম্পোনেন্ট কোনটা, তো সেটাও আমরা একটু পড়ে ফেলি চলো। সো হিমোগ্লোবিনের রেড কম্পোনেন্ট কোনটা সেটাও একটু পড়ে ফেলি। দেখো এই যে আমাদের হিমোগ্লোবিন, হ্যাঁ, এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এটার দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে হিম, একটা পার্ট হচ্ছে গ্লোবিন। ঠিক আছে, বলা হয়ে থাকে যে একটা হিমোগ্লোবিনের মধ্যে, বলা হয়ে থাকে একটা হিমোগ্লোবিনের মধ্যে হিম আর গ্লোবিন এটার মানে রেশিওটা হবে হচ্ছে 1:25। ঠিক আছে, 1:25, এটা থাকবে 1%, এটা থাকবে 25%। ঠিক আছে, 1:25, গ্লোবিন পোর্শনটা বেশি থাকবে। এই গ্লোবিনটা বেসিক্যালি একটা প্রোটিন চেইন। ঠিক আছে, গ্লোবিনটা বেসিক্যালি একটা প্রোটিন চেইন বা পলিপেপটাইড চেইন বলতে পারি আমরা, প্রোটিন চেইন বা পলিপেপটাইড চেইন। আর এই হিম পোর্শনটা হচ্ছে কি পিগমেন্ট পোর্শন। তাহলে পিগমেন্টের জন্য মেইনলি রেসপন্সিবল কে, পিগমেন্টের জন্য মেইনলি রেসপন্সিবল হচ্ছে হিম পোর্শনটা। ঠিক আছে, এবং এই হিম পোর্শনের মধ্যে দেখা যায় কি থাকে, এই যে আয়রন থাকে, সেটা ফেরাস ফর্মে থাকে, সেটা ফেরাস ফর্মে থাকে। ঠিক আছে, তো আমরা জানি একটা হিমোগ্লোবিন হওয়ার জন্য আমাদের এই গ্লোবিন চেইন থাকবে হচ্ছে 4টা। ধরো এটা একটা হিমোগ্লোবিনের আমি স্ট্রাকচার দেখতেছি, এই একটা গ্লোবিন চেইন, এই একটা গ্লোবিন চেইন, এই একটা গ্লোবিন চেইন, এই একটা গ্লোবিন চেইন। ঠিক আছে, তাহলে এগুলাকে এই যে জি দিয়ে আমি বলে দিলাম যে এগুলো হলো কি এক একটা গ্লোবিন চেইন। ঠিক আছে, এগুলো হলো এক একটা গ্লোবিন চেইন। তাহলে একটা হিমোগ্লোবিনের মধ্যে কয়টা গ্লোবিন চেইন থাকবে, 4টা গ্লোবিন চেইন থাকবে। ঠিক আছে, এবং এই 4টা গ্লোবিন চেইনের মধ্যে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে একটা করে এই যে হিম গ্রুপ আছে, প্রত্যেকটার মধ্যে এরকম করে হিম গ্রুপ আছে। এখন খেয়াল করো এই হিম গ্রুপের মধ্যে আবার কি আছে, এই যে ফেরাস, হিম গ্রুপের মধ্যে একটা করে ফেরাস আছে।
হিম গ্রুপের মধ্যে আমাদের কোন আয়ন থাকে? একটা করে ফেরাস আয়ন থাকে। হিম গ্রুপের মধ্যে কোন আয়ন থাকে? ফেরাস আয়ন থাকে। কোয়েশ্চেন হলো, আমরা যদি বলি যে 1 মোল, আমরা যদি বলি যে 1 মোল হিমোগ্লোবিন কত মোল অক্সিজেন ক্যারি করবে? যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা চেইন আছে, তার মানে 1 মোল হিমোগ্লোবিন ক্যারি করবে হচ্ছে 4 মোল অক্সিজেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডিসিশন নিতে পারতেছি এরকম ভাবে যে 1 মোল হিমোগ্লোবিন 1 মোল হিমোগ্লোবিন এটা ক্যারি করে হচ্ছে 4 মোল অফ অক্সিজেন, 4 মোল অফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে 1 মোল হিমোগ্লোবিন, তাহলে প্রতি মোল হিমোগ্লোবিন কতটুকু করে অক্সিজেন ক্যারি করতে পারে? 4 মোল করে অক্সিজেন ক্যারি করতে পারে। এবারে আসো, এই যে আমাদের হিমোগ্লোবিন এটা ডিস্ট্রয় হয় কিভাবে? সো একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে আরবিসির কথা যেটা বলছিলাম, যে আরবিসির একটা লাইফ স্প্যান আছে, কেউ বলছিল ভাই একটু রিপিট করার জন্য, এই যে এখানে রিপিট করব দেখে তখন বলি নাই। একটা আরবিসি যখন সে তার কাজ করতেছে, অক্সিজেন ক্যারি করতেছে করতেছে করতে করতে একটা সময় কি তার ফাংশন গুলা কমে যায়। কেন? কারণ হচ্ছে কি, এই যে 120 ডেজ ওভার হয়ে যায়। সো 120 ডেজ ওভার হয়ে গেলে দেখা যায় কি এটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। সো এটা ডেস্ট্রয়টা বেসিক্যালি কোথায় হয়? এটা ডেস্ট্রয়টা হয় হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে। সো এরকম করে আমাদের একটা অর্গান আছে, তার নাম হচ্ছে স্প্লিন। এই স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, মানে আরবিসি গুলা ওইখানে গিয়ে ডেস্ট্রয় হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এই যে আরবিসি গুলা তখন কি হয়ে যাচ্ছে? ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। তো আরবিসি গুলা ডেস্ট্রয় কিভাবে হচ্ছে? এই যে দেখো, আরবিসি ডেস্ট্রয় হয়ে হিমোগ্লোবিনটাকে বের করে দিচ্ছে। হিমোগ্লোবিনটার হিম এবং গ্লোবিন পার্ট আলাদা হয়ে যাচ্ছে। গ্লোবিন পার্টটা প্রোটিন চেইন বা পলিপেপটাইড চেইন হিসেবে থাকতেছে। এই যে হিমোগ্লোবিনটা আছে, এটা প্রথমে ফর্ম করে হচ্ছে বিলিভার্ডিন নামে একটা কম্পোনেন্ট, বিলিভার্ডিন। এটা তার পরবর্তীতে ফর্ম করে হচ্ছে বিলিরুবিন, বিলিরুবিন। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে বিলিভার্ডিন যে পোর্শনটা আছে না, এই বিলিভার্ডিন পোর্শনটা হচ্ছে গ্রিন কালারের হয়ে থাকে। ঠিক আছে, আর এই যে বিলিরুবিন পোর্শনটা আছে না, এই বিলিরুবিন পোর্শনটা হচ্ছে ইয়েলোইশ হয়ে থাকে, এটা ইয়েলো কালারের হয়ে থাকে। ঠিক আছে, এখন বলো, যাদের জন্ডিস হয়েছে তাদেরকে আমরা কি মার্কার দেখে জানতে পারি? এই বিলিরুবিনের অ্যামাউন্ট দেখে জানতে পারি। এই বিলিরুবিনের অ্যামাউন্ট বেড়ে গেলে তার জন্ডিস হয়। ঠিক আছে, বিলিরুবিনের অ্যামাউন্ট বেড়ে গেলে তার জন্ডিস হয়। ঠিক আছে, কিন্তু প্রতি মানে আমাদের প্রতি মাসে যে পরিমাণ বিলিরুবিন প্রোডাকশন হয় রেগুলার, প্রতি মাসে বলতে প্রতিদিনই প্রোডাকশন হচ্ছে, এটা নর্মাল রেঞ্জে থাকে। নর্মাল রেঞ্জে থাকলে তো আর জন্ডিস দেখা যাবে না, কিন্তু অতিরিক্ত আরবিসি যদি ব্রেকডাউন হওয়া শুরু হয় তখন আমাদের জন্ডিস হয়। ঠিক আছে, অতিরিক্ত আরবিসি ব্রেকডাউন হওয়া শুরু হলে আমাদের জন্ডিস হবে। ঠিক আছে, ওকে। এখন আসো, এই যে আরবিসির যে অ্যামাউন্ট সম্পর্কে জানলাম আমরা, আরবিসির অ্যামাউন্ট নিয়ে কিছু কথাবার্তা আছে। সো আমাদের টোটাল অ্যামাউন্টের যে পরিমাণ থাকার কথা তার থেকে 25% লেস যদি হয়, আমরা ওটাকে বলবো অ্যানিমিয়া। সামান্য কম হলে ওটাকে বলি অলিগোসাইথেমিয়া। আর যেটাকে যেটাকে আমরা বলি হচ্ছে তোমার 65 লাখসের যদি বেশি হয়ে যায়, যদি 65 লাখসের বেশি হয়ে যায়, তখন আমরা ওটাকে বলি পলিসাইথেমিয়া। তাহলে কম থাকলে বলি অ্যানিমিয়া। ঠিক আছে, 25%-এর কম থাকলে বলি অ্যানিমিয়া। ঠিক আছে, আর 65 লাখসের চেয়ে বেশি হয়ে গেলে আমরা তাকে বলবো পলিসাইথেমিয়া। কম আছে কিন্তু 25%-এর কম না, মানে এর চেয়ে বেশি কম আর কি। হ্যাঁ, মানে ধরো 10% কম আছে। ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো অলিগোসাইথেমিয়া। তাহলে আমরা রেড ব্লাড কর্পাসলের অ্যামাউন্টের উপর বেস করে 3টা ডিজিজ পড়লাম। বেসিক্যালি আমাদের লাগবে এই এনিমিয়া আর পলিসাইথেমিয়া, অলিগোসাইথেমিয়া আমাদের লাগবে না। ঠিক আছে, এনিমিয়া আর পলিসাইথেমিয়া এই জিনিসগুলো আমাদের বেশি লাগবে আর কি। হ্যাঁ, ওকে। এখন দেখো আমরা এখানে যে জিনিসগুলা পড়লাম, এই যে এই জিনিসটা যে আমরা পড়লাম না, যেভাবে ইরাইথ্রোসাইট ফর্ম হয়, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস, ইরাইথ্রোপোয়েসিস। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস। তাহলে ইরাইথ্রোসাইট প্রোডাকশনের প্রসেস, দ্য প্রসেস বাই হুইচ ইরাইথ্রোসাইট ইজ প্রডিউসড ফ্রম হিমাটোপয়েটিক স্টেম সেল অফ রেড বোন ম্যারো ইজ কল্ড ইরাইথ্রোপোয়েসিস। ঠিক আছে, তাহলে ইরাইথ্রোপোয়েসিস মানে কি? ইরাইথ্রোপোয়েসিস মানে হচ্ছে এটা একটা মানে প্রোডাকশন প্রসেস। কিসের প্রোডাকশন প্রসেস? ইরাইথ্রোসাইটের প্রোডাকশন প্রসেস। নতুন আরেকটা টার্ম আমাদের এখানে জানা লাগবে, সেটা হলো ইরাইথ্রোপোয়েটিন নামে একটা হরমোন আছে। ঠিক আছে, সো এই যে দেখো চলে আসছি আমরা ইরাইথ্রোপয়েটিন হরমোনের কাছে। এখন আসো যে আমরা কখন দেখব আমাদের এই ইরাইথ্রোপোয়েসিসটা ইনক্রিজ হচ্ছে আবার ইরাইথ্রোপোয়েসিসটা ডিক্রিজ হচ্ছে। সো এটা বোঝার জন্য এই লাইনগুলা পড়ার আগে আমার আগে সহজ করে আসো। ধরো কারো বডিতে
আরবিসি কি হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে, কারো বডিতে আরবিসি ডিক্রিজড হয়ে গেছে। সো যদি আরবিসি ডিক্রিজড হয়ে যায়, আরবিসি যদি ডিক্রিজড হয়ে যায় বা তার আরবিসি ডিক্রিজ যদি হয়ে যায়, তখন তাকে কি করতে হবে, এই ইরাইথ্রোপোয়েসিস বাড়াইতে হবে, ইরাইথ্রোপোয়েসিস বাড়াইতে হবে, ইরাইথ্রোপোয়েসিস ইনক্রিজ করতে হবে। ধরো আরবিসি যদি ডিক্রিজ হয় তখন আমি ইরাইথ্রোপোয়েসিস ইনক্রিজ করি। আর কখন আমি ইরাইথ্রোপোয়েসিস ইনক্রিজ করতে পারি, ধরো আমার যদি অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, যদি আমার অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, অক্সিজেনের ডিমান্ড যদি ইনক্রিজ করে, নর্মালি চিন্তা করো আমার যে পরিমাণ অক্সিজেন ডিমান্ড তার চাইতে যদি আমার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তখন কি আমার বেশি পরিমাণ আরবিসি লাগবে, তার মানে হচ্ছে কি আমাদের ইরাইথ্রোপোয়েসিসটা ইনক্রিজ করতে হবে। তাহলে অক্সিজেন ডিমান্ড বাড়লেও ইনক্রিজ করতে হয়, আবার আরবিসি যদি ডিক্রিজ করে তখনও আমার এই ইরাইথ্রোপোয়েসিসটা ইনক্রিজ করতে হয়। এখন আসো অক্সিজেন ডিমান্ড কখন বাড়বে, তাহলে অক্সিজেন ডিমান্ড কখন বাড়বে সেটা দেখি আমরা। ধরো কেউ যদি এক্সারসাইজ করে, তার অক্সিজেন ডিমান্ড বাড়তে পারে না, এক্সারসাইজ করলে কি করে, তার অক্সিজেন ডিমান্ড বাড়তে পারে। ওকে, আবার ধরো চিন্তা করো, একটা কথা বলা হয় হাই অল্টিটিউড, অল্টিটিউড, ঠিক আছে, হাই অল্টিটিউড। সো যখন আমরা অনেক উপরে যাব, ধরো এভারেস্টের উপরে উঠতেছি বা কোনো পাহাড়ের উপরে উঠতেছি, ঠিক আছে, সো উপরে যত উঠা যায়, মানে আমাদের মানে সি লেভেল থেকে যত উপরে উঠবো, তো আমাদের এয়ারের প্রেসার তত কমতে থাকে না, তো অক্সিজেনের অ্যামাউন্টটাও যত উপরে যাওয়া যায় কমতে থাকে। সো অক্সিজেনের অ্যামাউন্ট যত কমতেছে তোমার বডিতে তো ডিমান্ড তত বাড়তেছে। তার মানে তুমি আগে একবার শ্বাস নিয়ে, হ্যাঁ, ইনহেল করে যে পরিমাণ অক্সিজেন নিতে পারতা, উপরে গিয়ে কিন্তু তার চেয়ে কম অক্সিজেন নিতে পারবা। তার মানে তোমার বডির ডিমান্ড বেড়ে গেছে না। সো এই ডিমান্ড বেড়ে গেলে দেখা যায় ইরেথ্রোপোয়েসিসটা ইনক্রিজ করতে হবে। এন্ড এই যে ইরেথ্রোপোয়েসিসটা যে ইনক্রিজ করবা, কিভাবে ইনক্রিজ করবা, এটার জন্য একটা হরমোন সিক্রেট করতে হয়। সেই হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন, ইরাইথ্রোপোয়েটিন। এই হরমোনটা কে সিক্রেট করে, এই হরমোনটা সিক্রেট করে হচ্ছে কিডনি, তাহলে ফ্রম কিডনি, তাহলে ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা কে সিক্রেট করে, কিডনি। এই হরমোনটা কাজ করবে কোথায় গিয়ে, রেড ব্লাড মানে রেড বোন মেরুতে গিয়ে কাজ করবে। রেড বোন মেরুতে গিয়ে তখন স্টিমুলেশন দিবে আমাদের যে হিমাটোপয়েটিক স্টেম সেল আছে, ওটার মানে ডিভাইডেশন বা এর ডিভিশন করার, তাকে স্টিমুলেট করবে, নতুন নতুন তখন আরবিসি প্রোডাকশন হবে। সো এইভাবে করে আমরা দেখি ইরাইথ্রোপোয়েসিস ইনক্রিজ করতেছে, ঠিক আছে, এভাবে করে আমরা দেখি ইরাইথ্রোপোয়েসিস ইনক্রিজ করতেছে। আবার দেখো কোনো কারণে যদি আমরা দেখি যে আমাদের আরবিসির অ্যামাউন্টটি ইনক্রিজ করে গেছে, তো আরবিসি যদি ইনক্রিজ করে তখন আমরা কি করব, ইরাইথ্রোপোয়েসিস ডিক্রিজ করব, ইরাইথ্রোপোয়েসিস ডিক্রিজ করব, ঠিক আছে, ইরাইথ্রোপোয়েসিস ডিক্রিজ করব, আলটিমেটলি আরবিসির অ্যামাউন্টটা নরমাল নিয়ে আসবো। তার মানে এই জিনিসটা মনে রাখবা সবসময়, আমাদের বডি সবসময় একটা ব্যালেন্স কন্ডিশনে থাকতে চায়, কোনো কিছু বেশিও ভালো না, কোনো কিছু কমও ভালো না, নর্মাল একটা ব্যালেন্স কন্ডিশন মেনটেন করতে চায় আর কি, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে আমরা দেখি কি বলছে, অক্সিজেন কনসেন্ট্রেশন যদি রিডিউসড হয়ে যায়, কখন অক্সিজেন কনসেন্ট্রেশন রিডিউসড হয়ে যায়, মানে ওই যে আমি যেটাকে বললাম ডিমান্ড ইনক্রিজ করতেছে, যদি কারো ব্লিডিং হয়, হাই অল্টিটিউড, যদি কেউ এক্সারসাইজ করে, কারো যদি বোন মেরু ড্যামেজ হয়, লো হিমোগ্লোবিন যদি হয়, ঠিক আছে, তার মানে ব্লাডের মধ্যে অক্সিজেন মানে অক্সিজেনের যে লেভেলটা, সেই লেভেলটা হচ্ছে কমে গেছে। তো তখন দেখা যায় কি ইরাইথ্রোপয়েটিনটা কিডনি থেকে সিক্রেট হয়। সো আমাদের এই ইনক্রিজ প্রোডাকশন অফ আরবিসি মানে ইরাইথ্রোপয়েসিসটাকে স্টিমুলেশন করে। আবার দেখো অক্সিজেন কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করে যায়, তখন এই যে দেখো ইরাইথ্রোপয়েটিন সিক্রেশনটা ডিক্রিজ করে যায়, আরবিসি প্রোডাকশনটাও ডিক্রিজ করে যায়, ঠিক আছে ভাইয়া। ওকে, সো আমাদের এখানে রেড বোন মেরুর ফাংশনগুলো আমরা পড়ে ফেলি, চলো। রেড আর পারসিস্টেন্টলি ফর্ম, এগুলা পড়ে ফেলছি, আমরা সব পড়ে ফেলছি। দেখো এই যে কোন জায়গা থেকে হয়, হ্যাঁ, এটা স্টেম সেল থেকে আসে, যেটাকে বলি আমরা ইরাইথ্রোব্লাস্ট থেকে আসতেছে, লার্জ নিউক্লিয়াস আছে। তো এটার লাইফ স্প্যান হচ্ছে 4 মান্থ অথবা 120 ডেজ, ঠিক আছে। সো লিভার আর স্প্লিনের মধ্যে এটা ডেস্ট্রয় হয়, লিভার আর স্প্লিনের মধ্যে ডেস্ট্রয় হয়, বাট গ্রেভিয়ার্ড বলা হয় স্প্লিনকে, স্প্লিনকে বলা হবে হচ্ছে গ্রেভিয়ার্ড, গ্রেভিয়ার্ড অফ আরবিসি, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হবে স্প্লিনকে, হ্যাঁ। ওকে, ফাংশনগুলো কি কি, দেখো অক্সিজেন ক্যারি করে এবং কার্বন ডাই অক্সাইডও কিন্তু ক্যারি করতে পারে। অক্সিজেন ক্যারি করে হচ্ছে কি অক্সি হিমোগ্লোবিন হিসেবে, অক্সি হিমোগ্লোবিন হিসেবে, অক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। অনেকের ধারণা হইতে পারে এটা কি কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করে কিনা, করে তো, কার্বন ডাই অক্সাইডও প্রোডাকশন মানে সরি কার্বন ডাই অক্সাইডও ক্যারি করে বা ট্রান্সপোর্ট করে।
হিমোগ্লোবিন এই কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করে কার্বামিনো হিমোগ্লোবিন নামে একটা কম্পোনেন্ট ফর্ম করে। কার্বামিনো হিমোগ্লোবিন কার্বামিনো হিমোগ্লোবিন নামে একটা কম্পোনেন্ট ফর্ম করে। এই কম্পোনেন্টের মাধ্যমে এটা ক্যারি করতে পারে। সো ডেনসিটি অ্যান্ড ভিসকোসিটি, ব্লাডের যে ডেনসিটিটা এটা মেনটেন করে আরবিসি। ভিসকোসিটি মানে কি? মানে ওয়ান কাইন্ড অফ ফ্রিকশন অফ ফ্লুইড। আমরা যখন ফিজিক্সে পড়ি আর কি, এটা নর্মালি আমরা মেকানিক্সের মধ্যে পড়ি ফ্রিকশন, কিন্তু দেখা যাবে তোমরা যখন ওই স্ট্রাকচারাল ফিজিক্স যখন পড়বা, মানে আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7-এ আছে আর কি, ওইখানে পড়বা ভিসকোসিটি। এটা হচ্ছে কি ফ্রিকশন অফ ফ্লুইড আর কি। হ্যাঁ, আচ্ছা। মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স, এই যে বাফার, হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করতে পারে। এরপরে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যান্টিজেন কন্টেইন করে। আমাদের যে বিভিন্ন রকমের যে ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপিং তো আমরা আজকে পড়বো না, এটা জেনেটিক্সের সাথে পড়াই আমরা। সো এই ব্লাড গ্রুপিং এর জন্য যে অ্যান্টিজেন গুলা রেসপন্সিবল, সেগুলো থাকে হচ্ছে কি আমাদের এই রেড ব্লাড কর্পাসলের যেই আমাদের সেল মেমব্রেন আছে, সেই সেল মেমব্রেনের মধ্যে থাকে। এছাড়া এটা বিলিরুবিন, বিলিভার্ডিন প্রোডাকশন করে। ওকে, তাহলে আমরা একটু রিক্যাপ করি। আমরা কি কি পড়লাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন সব জায়গায় আসে। রেড ব্লাড কর্পাসলের ফাংশন, তো কি কি ফাংশন পড়লাম? ট্রান্সপোর্ট, ডেনসিটি, ভিসকোসিটি, বাফার, ঠিক আছে, ব্লাড গ্রুপিং, বিলিরুবিন, বিলিভার্ডিন, ঠিক আছে। এছাড়াও আরো কিছু আছে, একটা জিনিস একটু খেয়াল করো। এই যে আমাদের আরবিসি, এটা থেকে দুইটা জিনিস প্রোডাকশন হইতে পারে। একটা হলো নাইট্রিক অক্সাইড, একটা হলো হাইড্রোজেন সালফাইড। নাইট্রিক অক্সাইড কি করে? ভেসো ডাইলেশন মানে হচ্ছে কি ভেসেলকে স্ট্রেচ করে, ভেসেলকে ডাইলেটেড করে, ঠিক আছে। আর H2S যেটা ফর্ম হয় আরবিসি থেকে, সেটা হচ্ছে কি করে? ভেসো কনস্ট্রিকশন, আচ্ছা ভেডাইলেশন হয়ে গেছে, এটা হবে ভেসো ডাইলেশন, ঠিক আছে, মানে ডাইলেটেশন অফ ভেসেল। আর এটা হলো কি কনস্ট্রিকশন। ভেসো কনস্ট্রিকশন মানে কি? মানে হলো কন্ট্রাকশন অফ ভেসেল আর কি, ঠিক আছে। তার মানে আরবিসি আমাদের এই ফাংশন গুলাও কিন্তু করতে পারে। ওকে, তো এটা পড়া হলো। তারপরে খেয়াল করো কোন কোন জায়গা থেকে হয়, লাইফ স্প্যান কত পড়া হলো, ঠিক আছে। তারপরে খেয়াল করো কখন ইরিথ্রোপোয়েসিস বাড়তেছে, কখন কমতেছে পড়া হলো। অ্যানিমিয়া পলিসাইথেমিয়া মানে কি পড়া হলো। হিমোগ্লোবিনের স্ট্রাকচার কেমন পড়া হলো। এই হিমোগ্লোবিন কতটুকু করে থাকে, আরবিসি কতটুকু করে থাকে, সবকিছু পড়া হলো, ঠিক আছে। ইরিথ্রোপোয়েসিস কিভাবে হয়, কোথায় হয়, পড়া হলো। তো এটাকে কেন আমরা সেল না বলে কর্পাসলস বলছি, পড়া হলো। এবং আমাদের এই রেড ব্লাড কর্পাসলের স্ট্রাকচার কেমন, এগুলাও কিন্তু পড়া হলো। সো অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা কার্বোহাইড্রেট টাইপ অ্যান্টিজেন আর কি। অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে আমরা ডিটেলস পড়বো আমাদের চ্যাপ্টার 10 এর মধ্যে। বলো ভাইয়া, এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম সবাই কি ক্লিয়ারলি ধরতে পারছো? জন্ডিসের ট্রিটমেন্ট কি? এটা ডিপেন্ড করে কি কারণে জন্ডিস হয়েছে, তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেই কারণে হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সবাই মোটামুটি রেসপন্স ভালো দিয়েছো। আর এই যেটা হচ্ছে আমাদের H2S ভেসোকনস্ট্রিক্ট কিভাবে করে, এটা হলো আমাদের যেই ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের যে মাসেলটা থাকে, ব্লাড ভেসেলের মাঝখানে কিন্তু মিডল লেয়ারে মাসেল থাকে, ওই মাসেলটাকে কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে। ওকে, মেকানিজম লাগবে না, জাস্ট জানলেই চলবে। হ্যাঁ, মেকানিজম লাগবে না। তো আমরা কোয়েশ্চেন সলভ করি। দেখো এখানে বলছে যে ডক্টর টেস্টেড ব্লাড অফ মিস্টার শফিক ফর অ্যানিমিয়া এন্ড সেড ইউ আর লাকি, ইউ ক্যান রিসিভ ব্লাড ফ্রম এনি হেলদি পারসন। সো এই যে অ্যানিমিয়া যে হয়েছে, এটা কোন ব্লাড কর্পাসলের জন্য হয়েছে? একদম ইজি কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন, রেড ব্লাড কর্পাসলের জন্য হয়েছে, তাই না? আচ্ছা, তো একটা কুইজ আছে, যারা ক্লাস শুরু থেকে করছিলা তারা এটা মানে কমপ্লিটলি কারেক্ট অ্যান্সার দিতে পারবা। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ মেজারমেন্ট অফ দ্য হোল ভলিউম, মেজারমেন্ট অফ দ্য রেড ব্লাড সেল ইন দ্য ব্লাড, ঠিক আছে। আমি আমি এই কুইজটা দিচ্ছি, তোমরা এটাকে অ্যান্সার করবা। হ্যাঁ, কুইজটা দিচ্ছি, তোমরা এটাকে অ্যান্সার করবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আনাফ একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া, যদি মানে হিমোগ্লোবিন কমে যায়, আরবিসি বাড়াইলে লাভ কি? টোটাল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিনটা সেম থাকতেছে। বুঝতে পারছো আনাফ? ধরো তোমার
প্রত্যেকটার হিমোগ্লোবিনের জন্য এটা বলা হয় 29 পিকোগ্রাম করে হিমোগ্লোবিন লাগবে প্রত্যেকটা আরবিসির জন্য। ধরো আরবিসিতে হিমোগ্লোবিন কমে গেছে, তো ওই আরবিসিটার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে না? তো একটা আরবিসি যতটুকু অক্সিজেন ক্যারি করতে পারতো এখন কিন্তু অতটুকু পারতেছে না, তো তুমি আরবিসির অ্যামাউন্ট বাড়াই দাও। আরবিসির অ্যামাউন্ট বাড়াই দিলে অক্সিজেন ক্যারিংটা, টোটাল অক্সিজেন যতটুকু প্রয়োজন হচ্ছে অতটুকু অ্যামাউন্টটা সেম থাকতেছে। ঠিক আছে, মানে এটা জাস্ট ব্যালেন্স আর কি। ওই যে কেমিস্ট্রিতে যেরকম পড়ো না লাশাতেলিয়ার প্রিন্সিপাল, ওই রকম আর কি, বুঝতে পারছো? ওকে, দেখো এখন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, এটা কিন্তু আমি একদম ক্লাসের শুরুতে পড়াইছি ভাইয়া। আমরা এই জিনিসগুলো একটু দেখি। হিমোস্ট্যাসিস এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে অ্যারেস্ট অফ ব্লিডিং। এই কথার মানে হচ্ছে অ্যারেস্ট অফ ব্লিডিং, মানে কারো একটা ব্লিডিং হচ্ছে ওটাকে অ্যারেস্ট করাকে বলা হয় হচ্ছে হিমোস্ট্যাসিস। তারপরে বলা হয়েছে হিমাটোপোয়েসিস। হিমাটোপোয়েসিস মানে কি? প্রোডাকশন অফ ব্লাড। প্রোডাকশন অফ ব্লাড, এই যে আমাদের ব্লাড প্রোডাকশন হচ্ছে ওটাকে বলি আমরা হিমাটোপোয়েসিস। হোমিওস্ট্যাসিস মানে কি? হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে ব্যালেন্স, বডির ভেতর সবকিছুকে ব্যালেন্স রাখা। এই যে আমরা পিএইচ এর একটা ব্যালেন্স মেনটেন করি, ওয়াটারের একটা ব্যালেন্স মেনটেন করি, বেশিও হবে না কমও হবে না, সেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। এই হেমাটোক্রিট হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, হেমাটোক্রিট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট অ্যান্সার দিছো। তো পরের কোশ্চেন যদি দেখি আমরা, এখানে বলছে ইন দ্য প্লাজমা অফ দ্য হিউম্যান বডি দেয়ার ইজ আ টাইপ অফ দ্য ব্লাড সেল উইদাউট নিউক্লিয়াস কন্টেইনিং রেসপিরেটরি পিগমেন্ট কল্ড হিমোগ্লোবিন। রেসপিরেটরি পিগমেন্ট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য হিউম্যান রেসপিরেশন। ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ দ্য ব্লাড সেল অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেম। তার মানে এখানে তুমি আরবিসির স্ট্রাকচারটা বলবা আর কি। হ্যাঁ, আরবিসির স্ট্রাকচারটা বলবা। গোল গোল রিং মতন আরবিসি কয়েকটা একটু এঁকে দিও, ঠিক আছে? তাহলে তোমার একদম ফুল মার্কস পাইতে কোনো অসুবিধা হবে না। স্ট্রাকচারটা লিখবা যে বাইকনকেভ, নন নিউক্লিয়েটেড, সেলুলার অর্গানেল ইজ নাই, ডায়ামিটার 7.3 মাইক্রোমিটার, এই কথাগুলা লিখবা আর কি। হিমোগ্লোবিন আছে, হ্যাঁ, এই কথাগুলা লিখবা। ওকে, তো চলো আমরা লিউকোসাইটে চলে আসছি। লিউকোসাইট হচ্ছে কি? এটাও হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে হয়, এটা বোন মেরু স্প্লিন থেকে হইতে পারে। ম্যাচিউর যেই আমাদের হোয়াইট ব্লাড সেল আছে বা হোয়াইট ব্লাড কর্পাসল আছে, সেটাকে আমরা ইরেগুলার সাইজের বলি, এর মধ্যে কোনো হিমোগ্লোবিন থাকে না। ঠিক আছে, এটাও আমরা পড়ে ফেলছি। গ্র্যানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট। তো ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, আরেকটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইটের মধ্যে মনোসাইট, নিউট্রোফিল। সো মনোসাইট আর লিম্ফোসাইট। ওকে, এবারে দেখো এই যে আমাদের মনোসাইট, ইউসিনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিল, এগুলা সম্পর্কে না আমাদের কিছু কিছু ইনফরমেশন এখন পড়া লাগবে। দেখো একটু আমরা একটা একটা করে আসি। প্রথমে আসি আমরা মনোসাইট। আচ্ছা, আমরা অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে নাম্বারের উপর বেস করে আসি। হ্যাঁ, নাম্বারের উপর বেস করে সবচেয়ে বেশি যেই হোয়াইট ব্লাড সেলটা থাকে, আমাদের টোটাল হোয়াইট ব্লাড সেল থাকার কথা কত? 4000 থেকে শুরু করে 11,000 পর্যন্ত হবে। ঠিক আছে, 4000 থেকে 11,000 পর্যন্ত হবে প্রতি এম এল এর মধ্যে, 4000 থেকে 11,000। ঠিক আছে, তো সবচেয়ে বেশি পাওয়া যাবে হচ্ছে নিউট্রোফিল। সবচেয়ে বেশি পাওয়া যাবে হচ্ছে নিউট্রোফিল। তাহলে আমরা নিউট্রোফিল সম্পর্কে একটু পড়তেছি। সো এই যে নিউট্রোফিল যে জিনিসটা আছে, এটা কি গ্র্যানিউলোসাইট না অ্যাগ্রানুলোসাইট? গ্র্যানিউলোসাইট। এই গ্র্যানিউলোসাইট গুলোর মধ্যে একটু কথা আছে। এর মধ্যে আমরা এটাকে একটা মানে স্টেইন করতে পারি। স্টেইন মানে কি? কালারফুল করতে পারি। এটাকে কালারফুল করার জন্য আমরা এক ধরনের পিগমেন্ট দিব এখানে। আমরা যেই পিগমেন্টটা দিব সেই পিগমেন্টটার নাম হচ্ছে লিশম্যান স্টেইন। লিশম্যান স্টেইন দিব। সো এই লিশম্যান স্টেইন দিলে দেখা যাবে কি এই গ্র্যানিউলোসাইট যারা আছে এদের কালারের কিছু চেঞ্জ থাকবে আর কি। সো নিউট্রোফিল যেটা, সেটা হবে কি নিউট্রাল। যেহেতু এটা নিউট্রাল, এই কারণেই এটা কোনো কালার দেখায় না, কালারলেস। ঠিক আছে, বেজোফিল যেটা, মনে রাখবা বেজোফিল মানে হচ্ছে বেজিক, ইউসিনোফিল মানে হচ্ছে অ্যাসিডিক। যেটা বেজিক এটা দেখাবে হচ্ছে ব্লু কালার। ঠিক আছে, আর যেটা অ্যাসিডিক এটা দেখাবে হচ্ছে রেড কালার। ঠিক আছে, এটা দেখাবে হচ্ছে রেড কালার। ঠিক আছে, ওকে। ইওসিন, ইওসিনের কালারটা হচ্ছে রেড, তো এই জন্য এটার নাম হচ্ছে ইউসিনোফিল। তাহলে ইউজিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল। ওকে, সো আমরা একটু দেখি। তো নিউট্রোফিল এটার অ্যামাউন্টটা সবচেয়ে বেশি থাকবে। বলা হয় আমাদের টোটাল ডাব্লিউবিসির 40 থেকে 60% থাকবে হচ্ছে
টোটাল ডাব্লিউবিসির 40 থেকে 60% থাকবে হচ্ছে আমাদের এই নিউট্রোফিল। তাহলে টোটাল ডাব্লিউবিসির কত পার্সেন্ট নিউট্রোফিল? 40 থেকে 60% থাকবে নিউট্রোফিল। সো নিউট্রোফিলটা হচ্ছে কিরকম হবে? এটা নিউট্রাল হবে, এটা নিউট্রাল হবে, মানে কালার নিউট্রাল, এটা কোনো কালার থাকবে না, এটা কালার নিউট্রাল। ঠিক আছে, তো এটা তো গ্র্যানিউলোসাইট আমরা পড়েছি। হ্যাঁ, আচ্ছা এবারে খেয়াল করো, নিউট্রোফিল যেটা, এটার যে নিউক্লিয়াসটা, এটা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে 2 to 5 ফ্র্যাগমেন্ট থাকবে। ঠিক আছে, 2 to 5 ফ্র্যাগমেন্ট অফ নিউক্লিয়াস, ফ্র্যাগমেন্টস, 2 to 5 ফ্র্যাগমেন্টস অফ নিউক্লিয়াস। ঠিক আছে, ফ্র্যাগমেন্টস অফ নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস, তার মানে এটাতে ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াস পাওয়া যাবে। এটাতে কি পাওয়া যাবে? ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াস পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো এটা লাইফ স্প্যান কত হবে? এটার লাইফ স্প্যান হবে হচ্ছে মানে 2 to 5 ডেজ। ঠিক আছে, এটা লাইফ স্প্যান হবে হচ্ছে 2 to 5 ডেজ। ওকে, এরপরে আমাদের যেই আরবিসিটা পাওয়া যায়, ঠিক আছে, সরি, যে ডাব্লিউবিসিটা পাওয়া যায় সেটার নাম হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট, এই যে লিম্ফোসাইটের কথা পড়তেছি না আমরা এখন, এই লিম্ফোসাইটের দেখো অ্যামাউন্ট কত, এটাকে অর্ধেক করো, অর্ধেক করলে কত হয়? 20 থেকে 40%, 20 থেকে 40%। ঠিক আছে, সো এই লিম্ফোসাইটের মধ্যে এটা তো মানে অ্যাগ্রানিউলোসাইট, এটা অ্যাগ্রানিউলোসাইট, এটা নিউক্লিয়াসে কোনো ফ্র্যাগমেন্টেশন থাকবে না, এটাকে হচ্ছে, এটাতে থাকবে হচ্ছে লার্জ সার্কুলার, লার্জ সার্কুলার, লার্জ সার্কুলার, ঠিক আছে, লার্জ সার্কুলার নিউক্লিয়াস পাওয়া যাবে এখানে, লার্জ সার্কুলার নিউক্লিয়াস পাওয়া যাবে, লার্জ এবং সার্কুলার নিউক্লিয়াস পাওয়া যাবে। ওকে, আচ্ছা এবারে খেয়াল করো যে এই যে লিম্ফোসাইট যেটা আছে, এটার না কয়েকটা তোমার হচ্ছে মানে ভ্যারাইটি আছে। সো আমরা এখানে 3 টাইপের লিম্ফোসাইট পাই। নাম্বার 1 হচ্ছে টি সেল, নাম্বার 2 হচ্ছে বি সেল। টি সেল মানে টি লিম্ফোসাইট, বি সেল মানে বি লিম্ফোসাইট। নাম্বার 3 মানে হচ্ছে এনকে সেল, যেটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল। টি সেল, এই টি নামটা কোন জায়গা থেকে আসছে? এটা থাইমাসে হয়, এটা থাইমাসে ম্যাচুরেশন হয়, এই জন্য এটার নাম টি সেল। বি সেল, এটা বোন মেরুতে হয়, বোন মেরুতে ম্যাচুরেশন হয়। ঠিক আছে, এই জন্য নাম হয়েছে আমাদের বি সেল। ঠিক আছে, আর লার্জার লিম্ফোসাইট হচ্ছে কারা? লার্জার লিম্ফোসাইট হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এটা কি করে? আমাদের ভাইরাস সেল, তারপরে হচ্ছে ক্যান্সার সেল, এগুলাকে হচ্ছে ডেস্ট্রয় করে, ভাইরাসের সেল, ক্যান্সার সেল, এগুলাকে ডেস্ট্রয় করে। হ্যাঁ, আচ্ছা এবারে আসো লাইফ স্প্যান। এটা লাইফ স্প্যান কত? লাইফ স্প্যান হচ্ছে নতুন বইতে বলা হয়েছে 100 থেকে 120 ডেজ। এটা যারা আগের বই পড়ো, তোমাদের বইতে হয়তো 7 ডেজ লেখা আছে, রিসেন্ট বইগুলাতে 100 থেকে 120 ডেজ বলা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিউট্রোফিল গেল আর লিম্ফোসাইট গেল, এই দুইটা আমাদের শেষ। এবারে আসো আমরা পড়বো হচ্ছে মোনোসাইট। এবারে পড়বো হচ্ছে আমরা মোনোসাইট, মোনোসাইট। ঠিক আছে, সো এই মোনোসাইট যেটা আছে এটাও কি অ্যাগ্রানুলোসাইট। যারা অ্যাগ্রানুলোসাইট তাদের এই যে এটা হচ্ছে মোনোসাইট। হ্যাঁ, তাদের নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড না, নন ফ্র্যাগমেন্টেড। এবং এখানে আমরা দেখব এই মোনোসাইটের যে নিউক্লিয়াসটা, দেখো এটাকে বলা হয় হর্স শো শেপড অথবা কিডনি শেপড, মানে হর্সের শো এর মতো আর কি, কিডনি শেপড অথবা হর্স শো শেপড। ঠিক আছে, হর্স শো শেপড নিউক্লিয়াস পাওয়া যায়, নিউক্লিয়াস পাওয়া যায়। মোনোসাইটের অ্যামাউন্ট কত? মোনোসাইটের অ্যামাউন্ট হচ্ছে কি, এটা 2 to 8% হয়ে থাকে, মোনোসাইটের অ্যামাউন্ট হচ্ছে 2 to 8% হয়ে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা তারপরে খেয়াল করো এই মোনোসাইট গুলা হচ্ছে কি লার্জেস্ট, মোনোসাইট গুলা হচ্ছে লার্জেস্ট ডাব্লিউবিসি, মানে যতগুলা ডাব্লিউবিসি আছে তার মধ্যে লার্জেস্ট হয় হচ্ছে কি মোনোসাইট। মানে লার্জেস্ট মানে কি সাইজে, মানে সাইজ লার্জেস্ট আর কি, সবচেয়ে বড় বড় সাইজের হয় এটা। ঠিক আছে, ওকে, এই মোনোসাইট যারা আছে, এই মোনোসাইট গুলা পরবর্তীতে ম্যাক্রোফেজ ফর্ম করে, মোনোসাইট গুলা পরবর্তীতে দেখা যায় কি ম্যাক্রোফেজ ফর্ম করে। তাহলে মোনোসাইট থেকে ম্যাক্রোফেজ হয়। তো মোনোসাইট থেকে ম্যাক্রোফেজটা কিভাবে হয় দেখো, মোনোসাইটটা কোথায় থাকে? ব্লাডের মধ্যে থাকে। ঠিক আছে, মানে ব্লাড ভেসেলের ভিতরে আছে। এটা যখন ট্রাভেল করে ব্লাড ভেসেল থেকে টিস্যু স্পেসে চলে আসে, তখন টিস্যু স্পেস মানে কি, মানে কোনো অর্গানের মধ্যে, কোনো টিস্যুর মধ্যে চলে গেছে, তখন ওটাকে বলবো ম্যাক্রোফেজ। এটা সাইজে অনেক বড় হয়ে যায়, বলা হয়ে থাকে যে সাইজে 100 টাইমস গ্রেটার হইতে পারে আর কি। ঠিক আছে, ফুলে ফেপে বড় হয়ে যায়। সো এই যে ম্যাক্রোফেজ যেটা হয়, সো এটা হচ্ছে টিস্যুতে পাওয়া যায়। যেমন আমরা পড়ছি অ্যালভিওলাসের মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ পাওয়া যায়, লিভারের মধ্যে কাফার সেল পাওয়া যায়, ব্রেইনের মধ্যে মাইক্রোগ্লিয়া পাওয়া যায়, এরা সবাই কি ম্যাক্রোফেজ। ঠিক আছে ভাইয়া, এরা সবাই হচ্ছে ম্যাক্রোফেজ।
ওকে, তাহলে মনোসাইট গেল। এবারে আসো ইওসিনোফিল। এবারে হলো ইওসিনোফিল। ইওসিনোফিল, ঠিক আছে, ইওসিনোফিল। তাহলে এই যে ইওসিনোফিল বলে ফেলছি তো, যে এটা হচ্ছে রেডিশ কালার হয়ে থাকে, অ্যাসিডিক হয়ে থাকে, এগুলো বলে ফেলছি আমি, হ্যাঁ। এখন এই ইওসিনোফিল কত পার্সেন্ট? এই মনোসাইটকে অর্ধেক করো, মনোসাইটকে অর্ধেক করো, তার মানে হচ্ছে এটা 2 to 4%। 8%-এর জায়গায় লিখো 2 to 4%, ঠিক আছে। ওকে, তো এটার যে নিউক্লিয়াসটা, এটা হলো কি, মানে দুইটা ফ্র্যাগমেন্ট থাকে আর কি, 2 ফ্র্যাগমেন্ট। এর নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে কয়টা ফ্র্যাগমেন্ট থাকে? 2 ফ্র্যাগমেন্ট। তাহলে এর যে নিউক্লিয়াস পাবো আমরা, নিউক্লিয়াসের মধ্যে ফ্র্যাগমেন্ট কয়টা পাবো আমরা? 2টা ফ্র্যাগমেন্ট পাবো, ঠিক আছে। আচ্ছা, এবারে আসো আমাদের লাস্ট ওয়ান হচ্ছে বেজোফিল। এটার অ্যামাউন্ট সবচেয়ে কম থাকে। বেজোফিল কেউ কেউ বলছে 1 to 2% হয়, কোনো কোনো বইতে বলছে 0.5% হয়, ঠিক আছে। মানে আমরা 0.5%টাই পড়ি আর কি। তো এটারও যে নিউক্লিয়াসটা পাবো আমরা, এটারও নিউক্লিয়াসটা হবে কি, এর নিউক্লিয়াসটা হবে কি, 2টা ফ্র্যাগমেন্ট থাকবে এটা, ঠিক আছে। এর নিউক্লিয়াসের মধ্যেও 2টা ফ্র্যাগমেন্ট থাকবে, এই যে 2টা ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াস ইউসিনোফিল, ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াস বেজোফিল। দেখো বেজোফিলের যে কালারগুলো হয়েছে কি, বেস, বেজোফিল, বি ফর বেজো, বি ফর বেস, এন্ড বি ফর ব্লু। এই দেখো এর এর যে আমাদের স্টেইন গুলা নিছে, সেই স্টেইন গুলা কি কালার হয়েছে? ব্লু। আর ইউসিনোফিল দেখো এই যে রেডিশ কালারের স্টেইন নিছে, হ্যাঁ, রেডিশ কালারের স্টেইন নিছে। দুইটারই নিউক্লিয়াস দেখো 2টা ফ্র্যাগমেন্ট আছে। আর নিউট্রোফিলের নিউক্লিয়াসের মধ্যে দেখো আমরা 3টা ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছি, এটা 2 to 5 ফ্র্যাগমেন্ট হবে। এবং এটার গ্র্যানিউলসে কোনো কালার থাকে না, ঠিক আছে। এটা এমনি ছবির মধ্যে দেখানো হয়েছে জাস্ট কালার। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হলো কি, ফাংশনস কি কি। ভেরি 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন, ফাংশনস কি কি। সো এদের একটা ফাংশন হলো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস কথাটার মানে কি? এনগালফমেন্ট অফ ব্যাকটেরিয়া অর মাইক্রো অর্গানিজম ইজ কল্ড ফ্যাগোসাইটোসিস। তো এই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এনগালফমেন্ট কে কে করতে পারে? এই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এনগালফমেন্ট করে হচ্ছে মনোসাইট আর নিউট্রোফিল, ঠিক আছে। মনোসাইট আর হচ্ছে কি নিউট্রোফিল, নিউট্রোফিল, মনোসাইট আর নিউট্রোফিল, এরা দুইজন করবে হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস। তাহলে ভাইয়া লিম্ফোসাইট কি করবে? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করবে, অ্যান্টিবডি প্রোডাকশন করবে, ঠিক আছে, অ্যান্টিবডি প্রোডাকশন করবে, ঠিক আছে। লিম্ফোসাইট কি করবে? অ্যান্টিবডি প্রোডাকশন করবে, ঠিক আছে, অ্যান্টিবডি প্রোডাকশন করবে। ওকে, তো নিউট্রোফিলের কথা বলে ফেলছি, ফ্যাগোসাইটোসিস করবে। মনোসাইট বলে ফেলছি, ফ্যাগোসাইটোসিস করবে। ইওসিনোফিল কি করবে? ইওসিনোফিল হচ্ছে বলা হয় ডেস্ট্রয় অ্যালার্জিক অ্যান্টিবডি, তার মানে হচ্ছে এটা অ্যালার্জিক অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে। এবং দেখা যায় কি, এটা আমাদের হেলমিনথিক যে লার্ভা আছে এগুলাকে ডেস্ট্রয় করতে পারে, দুইটা জিনিসকে ডেস্ট্রয় করে, ঠিক আছে। ডেস্ট্রয় অ্যালার্জিক, অ্যালার্জিক অ্যান্টিবডি, অ্যালার্জিক অ্যান্টিবডি। আর কি ডেস্ট্রয় করে? আর হচ্ছে হেলমিনথিক লার্ভা, ঠিক আছে। আর আর কি ডেস্ট্রয় করবে? হেলমিনথিক লার্ভা, হেলমিনথিক, হেলমিনথিক লার্ভা, ঠিক আছে, এগুলোকে ডেস্ট্রয় করতে পারে। ওকে, বেজোফিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেজোফিল এটা হচ্ছে হেপারিন আর হিস্টামিন সিক্রেট করে। হেপারিন, হেপারিন নামে একটা সাবস্টেন্স আছে, এই সাবস্টেন্সটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ আমাদের ব্লাডটাকে ক্লট হইতে মানে তোমার রেজিস্ট করে, মানে ক্লট হইতে দেয় না আর কি, হ্যাঁ। আচ্ছা, সো হেপারিন আর হচ্ছে হিস্টামিন সিক্রেট করে, হিস্টামিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেপারিন হিস্টামিনকে সিক্রেট করে। তাহলে দেখো এই স্লাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি এই পার্পল কালারে লিখছি। ফ্যাগোসাইটোসিস কে কে করে? মনোসাইট, নিউট্রোফিল। অ্যান্টিবডি প্রোডাকশন কে করে? লিম্ফোসাইট করে। হেপারিন হিস্টামিন কে সিক্রেট করে? বেজোফিল করে। ইওসিনোফিল কি করে? অ্যালার্জিক অ্যান্টিবডি, হেলমিনথিক লার্ভা এগুলাকে ডিস্ট্রয় করে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, ডান, ঠিক আছে। ওকে, এখন এইগুলা থেকে আমার পড়তে হবে কি এখন, মানে আমাদের অ্যামাউন্ট আমরা বলছিলাম কত হয়, 4000 থেকে 11000 হচ্ছে নর্মাল। তো যদি দেখি আমরা লেস দেন, যদি দেখি আমরা কোনো কিছু লেস দেন, ঠিক আছে, লেস দেন 4000 কারো বডিতে, লেস দেন 4000/ml কারো বডিতে ডাব্লিউবিসি আছে, ওটাকে বলবো আমরা লিউকোপেনিয়া। তো লিউকোসাইটোসিস কখন বলবো? যখন দেখবো আমরা মোর দেন 11000 যখন আছে, তখন ওইটাকে বলবো আমরা লিউকোসাইটোসিস, ঠিক আছে, লিউকোসাইটোসিস। সো দেখা যায় কারো কোনো ইনফেকশন হলে তখন দেখা যায় কি লিউকোসাইটোসিস হয়, ঠিক আছে। ইনফেকশন হওয়া মানে কি,
কোনো মাইক্রো অর্গানিজম বডিতে যদি অ্যাটাক করে, সো ওইটার এগেনস্টে বেশি বেশি ডাব্লিউবিসি কাজ করে। ঠিক আছে, ওকে ডান। এবারে আসো আমাদের লিউকেমিয়া। লিউকেমিয়া মানে কি? এটা ওয়ান কাইন্ড অফ ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, ঠিক আছে। লিউকোমিয়া মানে হচ্ছে কি অনেক বেশি লিউকোসাইটোসিস, মানে এখানে ডাব্লিউবিসির অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে যায়। তবে সেটা বেড়ে যাওয়াটা মানে ডাব্লিউবিসি গুলো হয় কি, এটা হচ্ছে তোমার ইরেগুলার ডাব্লিউবিসি হয় আর কি, ইম্যাচিওর ডাব্লিউবিসি হয়। ঠিক আছে, লিউকেমিয়া মানে কি? ইরেগুলার ইরেগুলার ইনক্রিজ irregular increase in immature WBC, irregular increasing, ঠিক আছে, irregular increasing of immature WBC, immature WBC, ঠিক আছে। অর্থাৎ যখন আমরা immature WBC অনেক বেশি পেয়ে যাব ওইটাকে বলবো লিউকেমিয়া। ঠিক আছে, immature WBC যখন পাবো এটাকে বলবো লিউকেমিয়া। ওকে, হিস্টামিন কি করে? এই যে আমাদের বডিতে চুলকায় না, এই যে চুলকানো, ওটার রেসপন্সটা হিস্টামিনের জন্য হয়। ঠিক আছে, ওকে। লিউকোসাইটোসিস মানে হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ লিউকোসাইট অর ইনক্রিজ নাম্বার অফ ডাব্লিউবিসি, সেটাই হচ্ছে কি লিউকোসাইটোসিস। ফাংশন কি কি দেখো, পড়ে ফেলছি। ফ্যাগোসাইটোসিস করবে, লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডাকশন করবে, বেজোফিল হেপারিন হিস্টামিন সিক্রেট করবে, ঠিক আছে। ইউসিনোফিল হেলমেন্থিক লার্ভা অ্যালার্জিক অ্যান্টিবডি ডিস্ট্রয় করবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সিকিউতেও আসবে, এমসিকিউতেও আসবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, পারবা ভাইয়া ইনশাআল্লাহ? বলো। লার্ভা মানে হচ্ছে কি, ধরো লাইফ সাইকেলের বিভিন্ন টার্ম থাকে না, হিউম্যান বডিতে যেমন এমব্রায়ো থাকে, ফিটাস থাকে, তো এরকম হেলমিনথের ইনিশিয়াল ইম্যাচিউর যে কন্ডিশন, ওই কন্ডিশনটাকেই বলা হয় লার্ভা। সো দেখো, ফর্ম হুইচ অফ দ্য ব্লাড সেল হিস্টামিন সিক্রেটেড, দেখো এটা কিন্তু চিটাং বোর্ডে 25-এ আসছে এবং এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডে 21-এ আসছে। ঠিক আছে, সো আমরা কোশ্চেনটা দিই, তোমরা এটা অ্যান্সার করো। একজন বলছো যে ভাইয়া আমাদের লিউকেমিয়াতে কত পরিমাণ ব্লাড বাড়তে পারে? অনেক বেশি বেড়ে যায়, 5 লক্ষ, 4 লক্ষ, 6 লক্ষ এরকম বেড়ে যায়। ঠিক আছে, হিস্টামিনকে সিক্রেট করবে। তো ভুল কেন করো তোমরা? বুঝি না। ইউসিনোফিল কেন হিস্টামিন সিক্রেট করবে রে ভাই? কখনোই করবে না। নিউট্রোফিল করে না, লিম্ফোসাইট করে না, ইউসিনোফিল করে না, বেজোফিল করে। অ্যান্সার হচ্ছে বেজোফিল। ঠিক আছে, তো এটা অ্যান্সার দাও। হুইচ ওয়ান সিক্রেটস হেপারিন? দেখো এটা কতবার বোর্ডে আসছে, মানে জায়গা হচ্ছে না। ঠিক আছে, এটা এটা আসবে না এরকম কোনো পরীক্ষা হইতে পারে না। ঠিক আছে, এটা আসবেই পরীক্ষা। নিউট্রোফিল, ইউজিনোফিল, বেজোফিল, মনোসাইট, ঠিক আছে, কোনটা হবে বলো? পোল আগেরটা শেষ করে দেই। এটা বলো কি হবে? হুইচ ওয়ান সিক্রেটস হেপারিন? তাহলে হেপারিন কে সিক্রেট করবে? তাহলে আমাদের এখানে হেপারিন সিক্রেট করতেছে কি? বেজোফিল। ভেরি গুড, এটাও হলো বেজোফিল। এখন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কারেক্ট রিগার্ডিং ইউসিনোফিল? দেখো এটা ঢাকা বোর্ড 23-এ আসছে। ইউসিনোফিলের জন্য কোনটা কারেক্ট? আচ্ছা, সুবা বলছে যে গ্র্যানিউলার ডাব্লিউবিসি গুলা হিস্টামিন সিক্রেট করে। একটু পরের পেজে যাও, দেখবা বলা আছে বেজোফিল। তো যখন তুমি স্পেসিফিক অ্যান্সার খুঁজতে যাবা, বেশি স্পেসিফিক অ্যান্সার হচ্ছে বেজোফিল। কোনটা কারেক্ট? এটা নিউট্রালিন কালার না, ঠিক আছে, এটা হিস্টামিন সিক্রেট করে না, লিস্টিন নাম্বার না। তাহলে সবচেয়ে কম কোনটা থাকে বলতো? অ্যামাউন্টে সবচেয়ে কম কোনটা? বেজোফিল সবচেয়ে কম। সবচেয়ে বেশি কোনটা? নিউট্রোফিল সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এটা অ্যাসিডিক, এটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এখন দেখো কোয়েশ্চেন দেখো। তো বোর্ডে আসলে মাঝে মাঝেই দেখবা কি ছবি, মানে ছবি দিয়ে যে কোয়েশ্চেন গুলা দেয়, এগুলা খুব মানে কঠিন কঠিন ছবি দেয়, এমন এমন কিছু ছবি দেয় দেখে আসলে বোঝা যায় না কি বুঝাইতে চাইছে এই ছবিতে। অসুবিধা নাই, আমাদের এগুলোও পড়তে হবে। সো দেখো, এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার এন্ড দ্য ফাংশনস ফাংশনাল ডিফারেন্সেস বিটুইন এ ডিফারেন্সেস ইন এ টাইপ সেলস মেনশনড ইন অ্যাভাব। তার মানে হচ্ছে দেখো, এটা এটা কি বুঝাইছে? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ডিফারেন্সেস ইন এ টাইপ সেল। এ টাইপ সেল মানে কি? এটা গ্রানিউলার, এটা গ্রানিউলার, গ্রানিউলোসাইট, গ্রানিউলোসাইট। ঠিক আছে, সো গ্রানিউলোসাইট তিনটা, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। তিনটার মধ্যে তোমাকে হচ্ছে কি করতে হবে? তিনটার মধ্যে ডিফারেন্সেস করতে হবে। কিভাবে করবা? এই যে আমরা যে জিনিসগুলো পড়লাম না একটু আগে, কোনটা কি কালার, কোনটা নিউক্লিয়াসে কয়টা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, কোনটা কত পার্সেন্ট থাকে, কোনটা কি ফাংশন করে, জাস্ট এই জিনিসগুলা বললেই হয়ে যাবে।
জাস্ট এই জিনিসগুলা বললেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি কি কিসের উপর কি কি বেস করবা? বেস করবা হচ্ছে পার্সেন্টেজ বা অ্যামাউন্ট, পার্সেন্টেজ, ঠিক আছে? তারপরে হচ্ছে নেচার ইন স্টেইন, নেচার ইন স্টেইন। তারপরে হচ্ছে নিউক্লিয়াস, কোনটা নিউক্লিয়াসটা কেমন। তারপরে খেয়াল করবা ফাংশন। এই কয়টা 4টার পয়েন্ট লিখলেই ফুল মার্কস পাবা, ঠিক আছে? অ্যানালাইজ দ্য রোল অফ বি টাইপ সেল ইন বডি ডিফেন্স। বি টাইপ সেল মানে আমরা কি বুঝতেছি এখানে? বি টাইপ সেল মানে হচ্ছে, এটা হচ্ছে বুঝাইছে এখানে আসলে, বুঝাইছে আসলে এখানে হচ্ছে তোমার যেটাকে বলতেছি অ্যাগ্রানুলোসাইট, এটা মনোসাইট হতে পারে, ঠিক আছে? তো অ্যাগ্রানুলোসাইট যারা আছে এদেরকে আমরা এখানে এক্সপ্লেইন করব, বা এদের যে রোলটা আছে সেটা বলবো আর কি। অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে? অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে? নেচার ইন স্টেইন মানে হচ্ছে ওই যে কোনটা নিউট্রাল, নিউট্রোফিলটা নিউট্রাল, বেজোফিলটা বেজিক, ঠিক আছে? এটা ওকে, ডান। তো দেখো, আওয়ার ওয়েলবিং ডিপেন্ডস অন নর্মাল ফাংশনিং অফ দ্য বি সেল। মানে এখানে বি সেল বলতে বুঝাইছে হচ্ছে লিউকোসাইট অথবা ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির ফাংশনগুলো লিখে দিবা, তারপরে হচ্ছে ওয়েলবিং এর জন্য এটা কেন ইম্পর্টেন্ট এটা লিখে দিব, শেষ। In plasma of the human body, there is a type of the blood corpuscle without nucleus containing respiratory pigment. এটা আগে বলছি একবার, ঠিক আছে? Describe the structure, এটাও আমাদের পড়া হয়ে গেছে, আরবিসির স্ট্রাকচার বলতে হবে। এবারে চলে আসো আমাদের প্লেটলেট, অথবা এটাকে বলি আমরা থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট আর প্রডিউসড ফ্রম, এটা একটু পড়তে হয়, মেগা ক্যারিওসাইট থেকে প্রোডাকশন হয় এটা, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে রাউন্ডেড হতে পারে, ওভাল হতে পারে, রড শেপড হতে পারে। লাইফ স্প্যানটা খুবই অল্প, 5 থেকে 9 ডেজ মাত্র। তো এটার দেখা যায় যে 1.5 থেকে 4 লাখ পরিমাণ প্লেটলেট হতে পারে। তো প্লেটলেটস এর অ্যামাউন্টটা কত হবে? 1.5 থেকে 4 লাখ পর্যন্ত হতে পারে, 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত হতে পারে। সো প্লেটলেটের অ্যামাউন্ট যখন ইনক্রিজ হয়ে যায় ওটাকে বলি থ্রম্বোসাইটোসিস। যখন ডিক্রিজ হয়ে যায়, তাহলে যখন অ্যামাউন্ট ইনক্রিজ করে যায়, ইনক্রিজ কতটুকু করতেছে? যখন এটা মোর দেন, যখন এটা মোর দেন, যখন এটার অ্যামাউন্টটা ইনক্রিজিং হয়ে যায়, মানে হচ্ছে কি মোর দেন 4 লাখ যখন হবে, তখন তাকে বলবো থ্রম্বোসাইটোসিস। আর যখন এটা লেস দেন 1.5 লাখ হবে, তখন এটাকে বলি থ্রম্বোসাইটোপেনিয়া। তো থ্রম্বোসাইটোপেনিয়ার একটা কজ হচ্ছে ডেঙ্গু। এই যে আমাদের যে ডেঙ্গু ফিভার হয় না, এই ডেঙ্গু ফিভারে হচ্ছে কি প্লেটলেট কমে যায়, ঠিক আছে? প্লেটলেট কমে যায়। এন্ড প্লেটলেটের ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লেটলেটের ফাংশন কি? এটা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ ফর্ম করে। অর্থাৎ আমাদের যদি কোনো জায়গায় কোনো অংশ যদি কেটে যায়, হ্যাঁ, যদি ইনজুরি হয়, ওইখান থেকে যে ব্লিডিং হয়, এই ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য এই আমাদের প্লেটলেটস বা থ্রম্বোসাইট যেটা আছে, এটা কি করে? ওইখানে গিয়ে একটা প্লাগ ফর্ম করে। মানে অনেকগুলা তোমার হচ্ছে এই প্লেটলেট গিয়ে ওখানে নিজেরা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়ে ক্লটিং ফ্যাক্টর গুলাকে তোমার ওইখানে অ্যাকুমুলেট করে বা অ্যাক্টিভ করে। তো এখানে ব্লাড ক্লটিং এর জন্য হিমোস্ট্যাটিক প্লাগ ফর্ম করে, ঠিক আছে? ওকে, এটা দেখো রিপেয়ার অফ দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামকে রিপেয়ার করে। এই কথার মানে কি? এই কথার মানে হলো আমাদের ব্লাড ভেসেলের যে ইনার লেয়ার, ইনার লেয়ারকে বলা হয় হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে ব্লাড ভেসেলের যে ইনার লেয়ার, ব্লাড ভেসেলের ইনার লেয়ারকে বলা হয় এন্ডোথেলিয়াম। এই ব্লাড ভেসেলের ইনার লেয়ারকে রিপেয়ার করার জন্য এই প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। তো প্লেটলেট কি করতে পারে? গ্রোথ ফ্যাক্টর রিলিজ করতে পারে। এই গ্রোথ ফ্যাক্টর গুলা কি? এক একটা কেমিক্যাল সাবস্টেন্স। এই কেমিক্যাল সাবস্টেন্স গুলার জন্য কি হয়? এই কেমিক্যাল সাবস্টেন্স গুলার জন্য দেখা যায় যে তোমার এখানে আমাদের নতুন করে সেল ডিভিশন হতে পারে আর কি, হ্যাঁ? আচ্ছা, ইট এনগালফ কার্বন পার্টিকেল, ইমিউন কমপ্লেক্স এন্ড ভাইরাস বাই ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? মানে এটাও ফ্যাগোসাইটোসিস করে, বাট এটা কিন্তু ব্যাকটেরিয়াকে এনগালফ করতে পারে না। নর্মাল ফ্যাগোসাইটোসিস করবে কি নিউট্রোফিল মনোসাইট, বাট এটা হচ্ছে এই যে ছোট ছোট কার্বন পার্টিকেল, এগুলোর জন্য ফ্যাগোসাইটোসিস করতে পারে। এটা হচ্ছে হিস্টামিন প্রিজার্ভ করে, 5 হাইড্রোক্সিট্রিপটামিন প্রিজার্ভ করতে পারে। আরেকটা জিনিস আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেরোটোনিন সিক্রেট করে। এই সেরোটোনিন কি করে ভাইয়া? এই সেরোটোনিন হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করে। তার মানে হচ্ছে ভেসেলকে কনস্ট্রিক্ট করতে পারে, ভেসো কনস্ট্রিকশন।
ভেসোকনস্ট্রিকশন করতে পারে। ঠিক আছে, সেরোটোনিন কি করতে পারে? ভেসোকনস্ট্রিকশন করতে পারে। এনগালফ মানে হলো খেয়ে ফেলা, ঠিক আছে, মানে ভেতরে নিয়ে ফেলা আর কি, ঠিক আছে, এটাকেই বলা হয় এনগালফ। তো প্লেটলেটের ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখো এটা অ্যান্সার করো তো, হুইচ ইজ দ্য ফাংশন অফ দ্য প্লেটলেট, বলো হুইচ ইজ দ্য ফাংশন অফ প্লেটলেট, বলো প্লেটলেটের ফাংশন কি? কোনটা হবে? অ্যান্টিবডি প্রোডাকশন করবে না, এটা বাদ। অ্যাসিড বেজের ব্যালেন্স করবে না, এটা বাদ। হিস্টামিন সিক্রেট করবে না, এটা বাদ। হেল্পস ইন ব্লাড ক্লটিং, এটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবারে খেয়াল করো, এতক্ষণ যা পড়লাম সবগুলার মানে একটা সামারাইজড ভার্সন হচ্ছে এটা। সো একটু তুমি খেয়াল করো, মানে মাঝে মাঝে এটাও সিকিউ কোশ্চেনে দেয়, ঠিক আছে, আইদার আরবিসি ডাব্লিউবিসির মধ্যে তোমার ডিফারেন্স দিতে পারে, অথবা আরবিসি প্লেটলেটের মধ্যে তোমার ডিফারেন্স দিতে পারে, অথবা ডাব্লিউবিসি প্লেটলেটের মধ্যে তোমার ডিফারেন্স দিতে পারে। তোমাকে এটা দেখো, আমরা সব পড়ে ফেলছি, অ্যামাউন্ট কত করে থাকে, নিউক্লিয়াস কোনটার কেমন আছে। দেখো একটা কথা মনে রাখবা, প্লেটলেট আর আরবিসি নন নিউক্লিয়েটেড, ডাব্লিউবিসি কিন্তু নিউক্লিয়েটেড হয়, ঠিক আছে। সো ডাব্লিউবিসি প্লেটলেট কালারলেস, কিন্তু আমাদের আরবিসি হচ্ছে রেড কালার। লাইফ স্প্যান খেয়াল করো, এটা 2 to 15 days হয়, এক একটা এক এক রকম হবে আর কি। আর এটার লাইফ স্প্যান কত? 5 to 9 days, এটা হলো 120, ঠিক আছে। দেখতে কেমন? বাইকনকেভ, ইরেগুলার ইরেগুলার, ঠিক আছে। মেইন ফাংশন কি? অক্সিজেন ট্রান্সপোর্ট, ডিজিজ প্রিভেনশন, ব্লাড ক্লটিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এটা খুব ভালো মতন পড়বো। আমরা এতক্ষণ যা কিছু পড়ছি তার সামারাইজড ভার্সন। Teacher, while teaching about the human circulatory system, said that three types of cellular component perform different functions. The first helps in respiratory gas exchange, the second in defense, and the third in the blood clotting. Compare the first and third cellular component. First হচ্ছে কি আরবিসি, থার্ড হচ্ছে কি প্লেটলেট। এর মধ্যে তোমার হচ্ছে ডিফারেন্সেস খুঁজতে হবে আর কি। ওকে, ঠিক আছে, এবারে আসো ব্লাড। কর্পাসলস উইদাউট নিউক্লিয়াস, কর্পাসলস উইথ নিউক্লিয়াস, ঠিক আছে। কম্পেয়ার বিটুইন বি অ্যান্ড সি। কর্পাসলস উইদাউট নিউক্লিয়াস, কর্পাসলস উইদাউট নিউক্লিয়াস কি কি আছে? আরবিসি, আর এটা হচ্ছে কি প্লেটলেট। তার মানে এই দুইটার মধ্যে তোমার কম্পারিজন দেখাইতে হবে। হ্যাঁ, তো এটাই তো বললাম যে আরবিসি প্লেটলেটের মধ্যে আসতে পারে, আরবিসি ডাব্লিউবিসির মধ্যে আসতে পারে, যে কোনোটা আসতে পারে। ডিস্টিংগুইশ বিটুইন পি এন্ড কিউ। দেখো, পি মানে হচ্ছে কি আরবিসি, কিউ মানে হচ্ছে কি ডাব্লিউবিসি, আর মানে হচ্ছে কি প্লেটলেট, ঠিক আছে। এখন তুমি দেখো এখানে তো কোয়েশ্চেনে বলছে পি কিউ এর মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য তোমার প্রথমে বলে নিতে হবে কোনটা পি কোনটা কিউ, তারপর তুমি ডিস্টিংগুইশ পয়েন্ট লিখবা, শেষ। এবারে আসো টোটাল অফ মানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আর কি, ঠিক আছে। ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং জিনিসটা মানে কি? ব্লাড ক্লটিং জিনিসটার মানে হচ্ছে, তো আমার যখন কোনো একটা বডিতে ইনজুরি হয়েছে, বডিতে ইনজুরি হলে যখন ব্লিডিং হয়, এই ব্লিডিংটাকে অ্যারেস্ট করার জন্য আমার যে পরিমাণ বা যেই মেকানিজমটা লাগবে সেটাকেই বলি আমরা ব্লাড ক্লটিং মেকানিজম বা ব্লাড কোয়াগুলেশন। এটারই আরেকটা ভালো নাম হচ্ছে হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিস, ঠিক আছে, এটারই আরেকটা ভালো নাম হচ্ছে হিমোস্ট্যাসিস। এখন খেয়াল করো, এই হিমোস্ট্যাসিসের জন্য বা ব্লাড ক্লটিং এর জন্য আমাদের টোটাল ক্লটিং ফ্যাক্টর আছে কয়টা? 13টা। বলতো এই ক্লটিং ফ্যাক্টর গুলা থাকবে কোথায়? এই ক্লটিং ফ্যাক্টর গুলা থাকবে কিন্তু প্লাজমাতে। এই 13টা ক্লটিং ফ্যাক্টর থাকবে কোথায়? প্লাজমাতে। সো এই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 4টা হচ্ছে এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, এটা পরীক্ষায় আসে। হোয়াট আর দ্য এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর? এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর আছে হচ্ছে 4টা। এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর আছে হচ্ছে 4টা। এর মধ্যে কি কি আছে? নাম্বার 1 ফিব্রিনোজেন, নাম্বার 2 প্রোথ্রম্বিন, ঠিক আছে, নাম্বার 3 থ্রম্বোপ্লাস্টিন, নাম্বার 4 ক্যালসিয়াম আয়ন। এই 4টা হচ্ছে এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে। অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর আছে, একটা হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, একটা হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি। সো যেটা হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, এটার নাম হচ্ছে ফ্যাক্টর 8, যেটা বি এটা হচ্ছে ফ্যাক্টর 9। এই অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বির আরেকটার নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তার মানে এই ক্রিসমাস ফ্যাক্টর হচ্ছে কি ফ্যাক্টর 9। তাহলে দেখো কয়টা শিখলাম? 4টা
আর দুইটা, 6টা শিখে ফেলছি। তো 13টার মধ্যে বাকিগুলা যদি শিখতে চাও আমি লিখে দিতে পারি, বাকিগুলা খুব বেশি আসে না। যারা ইন্টারেস্টেড আছো দেখতে পারো, ঠিক আছে, লিখে দিচ্ছি, অসুবিধা নাই। ফ্যাক্টর 5 যেটা আছে, ফ্যাক্টর 5 কে বলা হয় হচ্ছে লেবাইল ফ্যাক্টর, লেবাইল ফ্যাক্টর, ঠিক আছে। অথবা এটার আরেকটা নাম হলো প্রো অ্যাক্সিলারিন, ঠিক আছে। ফ্যাক্টর 6 এটার নাম হচ্ছে অ্যাক্সিলারিন, ঠিক আছে। ফ্যাক্টর 7, ফ্যাক্টর 7 হচ্ছে, এই ফ্যাক্টর 7 এর নাম হচ্ছে স্টেবল ফ্যাক্টর, ফ্যাক্টর 7 এর নাম হচ্ছে স্টেবল ফ্যাক্টর, ঠিক আছে। তো 8 9 তো এখানে হয়ে গেল, তাহলে ফ্যাক্টর 10 বাকি রইল। ফ্যাক্টর 10 এর নাম হলো স্টুয়ার্ট ফ্যাক্টর, ঠিক আছে। এবার আসো ফ্যাক্টর 10 গেল, এবারে হলো আমাদের ফ্যাক্টর 11। ফ্যাক্টর 11, ফ্যাক্টর 11 হচ্ছে এই যে থ্রম্বোপ্লাস্টিন যেটা আছে না, থ্রম্বোপ্লাস্টিন যেটা আছে না, এটা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। সো ফ্যাক্টর 11 এর মধ্যে থাকে হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 12 এটা হলো হেগম্যান ফ্যাক্টর, হেগম্যান ফ্যাক্টর। ফ্যাক্টর 13 এটা হচ্ছে ফিব্রিন বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এগুলা নাইস টু নো, সবগুলা লাগবে না, এখানে যেগুলা আগের থেকে লেখা ছিল এগুলা সবার পড়তে হবে। এই যে 9 8 9 আর প্রথম 4টা, এগুলা পড়তে পারলেই হবে, বাকিগুলা নাইস টু নো। তবে আরেকটা জিনিস তোমাদেরকে ভাইয়া পড়াই দিতে চাই, যারা ভালো আছো তারা পরবর্তীতে শিখবে এটা। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কারা? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর বলো তো। ক্লটিং ফ্যাক্টর কেউ জানো নাকি? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কারা কারা? দেখি তো কেউ জানে নাকি? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কারা কারা? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর জানো কেউ? ভেরি গুড, জুমাইনা সবার আগে বলছে যে 2 7 9 10, 2 7 9 10। এখানে যেগুলা পড়ছি তার মধ্যে থেকে 2 7 9 10 এগুলো হলো কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর কয়টা? 4, 4টা। হোয়াট আর দ্য এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর? নামগুলা শিখবো। ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ কোনটা, বি কোনটা, ক্রিসমাস ফ্যাক্টর কোনটাকে বলি আমরা, ঠিক আছে। সো এই যে এই ফ্যাক্টরগুলা, আমাদের এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এই দুইটা, এই দুইটার জন্য আমাদের মানে অ্যাবসেন্স হয়ে যায় বা যখন অ্যামাউন্টে কমে যায়, তখন যে ডিজিজটা হয় ওই ডিজিজটার নাম হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া ডিজিজের জন্য দেখা যায় কি প্রলং ব্লিডিং হয়, অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয় আর কি। তো আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, সেটা হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। ধরো একটা মানুষের যখন কোনো অংশ কেটে গেছে, যতক্ষণ তার ব্লিডিং হবে এটাকে বলা হয় ব্লিডিং টাইম, ঠিক আছে। নতুন বইতে এটা 4 থেকে 5 মিনিট আসছে। আরেকটা জিনিস হচ্ছে ক্লটিং টাইম, আগে দুইটা ভিন্ন ভিন্ন ছিল, নতুন বইতে দুইটা সেম চলে আসছে। ক্লটিং টাইমে হচ্ছে 4 থেকে 5 মিনিট, অর্থাৎ ব্লাড ক্লটিং হতে যে পরিমাণ টাইম লাগে সেটাকে বলা হচ্ছে ক্লটিং টাইম। তাহলে একটা দুইটাই 4 থেকে 5 মিনিট, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আসো ব্লাড ক্লটিং এর মেকানিজমটা কেমন, ব্লাড ক্লটিং এর মেকানিজমটা কেমন। তো আমরা যদি একটু দেখি, কোনো জায়গায় ইনজুরি হলে প্লাটিলেট এক্সপোজ টু এয়ার, যখন প্লাটিলেটটা এয়ারের মানে এক্সপোজে আসে তখন এখানে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। কি রিলিজ হলো? থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো। এই থ্রম্বোপ্লাস্টিন কি করতেছে? হেপারিনকে ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে, হেপারিনকে ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে। হেপারিন কি? একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, ব্লাডের কোয়াগুলেশনকে প্রিভেন্ট করতে পারে হেপারিন, ঠিক আছে। এর সাথে এই থ্রম্বোপ্লাস্টিন কি করতেছে? আমাদের এই ক্যালসিয়াম সহ আরো অন্যান্য যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে সবগুলার হেল্প নিয়ে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাচ্ছে, ঠিক আছে।
এই থ্রম্বিন কি করতেছে, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন বানাচ্ছে। ওই ফিব্রিন পরবর্তীতে মনোমার থেকে পলিমার হয়, তারপরে ব্লাড ক্লটিং হয়। এটা তোমাদের বোঝার জন্য একটা ফ্লোচার্ট লিখছি, পরীক্ষায় যখন আসবে তোমরা তখন এই পয়েন্ট আকারে লিখবা, ঠিক আছে? মেকানিজম অফ ব্লাড ক্লটিং, মেকানিজম অফ ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং, মেকানিজম অফ ব্লাড ক্লটিং, ঠিক আছে? প্রথমে স্টেপ 1, প্রথম স্টেপে বলবা হচ্ছে এই যে ধরো কোনো জায়গায় ইনজুরি হলো, মানে ফলোয়িং ইনজুরি প্লেটলেটস আর অ্যাক্টিভেটেড, ঠিক আছে? তাহলে প্রথম কথা হলো প্লাটিলেট অ্যাক্টিভেশন, প্লাটিলেট অ্যাক্টিভেশন, ঠিক আছে? প্লাটিলেট অ্যাক্টিভেশন, যখন প্লাটিলেট অ্যাক্টিভেশন হলো তখন কি হবে ভাইয়া, এই যে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হবে, থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো, ঠিক আছে? থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো, থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো, থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো বা সিক্রেশন হলো, মানে থ্রম্বোপ্লাস্টিন আসলো, ঠিক আছে? থ্রম্বোপ্লাস্টিন কি করতেছে ভাইয়া, এটা হেপারিনকে ডিস্ট্রয় করে দিচ্ছে, যে এখানে ছিল, ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে হেপারিনকে। এছাড়া এই থ্রম্বোপ্লাস্টিন আমাদের অন্যান্য যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, মানে থ্রম্বোপ্লাস্টিন অন্যান্য ক্লটিং ফ্যাক্টরগুলোর সাথে, ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন কি করতেছে, থ্রম্বোপ্লাস্টিন অ্যাক্টিভেটস প্রোথ্রম্বিন টু থ্রম্বিন। মানে কোনো কিছুর আগে, বায়োলজি পড়তে গিয়ে কোনো কিছুর আগে যখন প্রো কথাটা পাবা, মানে ওয়ার্ডের আগে যদি প্রো থাকে এটা বোঝায় ইনঅ্যাক্টিভেটেড কন্ডিশন, ওয়ার্ডের পরে প্রো থাকলে মানে আইফোন 17 প্রো, এটা বোঝায় মানে আপগ্রেডেড ভার্সন আর কি। সো প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাবো, থ্রম্বিনটা অ্যাক্টিভেটেড, প্রোথ্রম্বিনটা ইনঅ্যাক্টিভেটেড, ঠিক আছে? এখানে আমার আরো কিছু হেল্প লাগবে, উইথ দ্য হেল্প অফ এই ধরো ক্যালসিয়াম আয়ন, তারপরে হলো ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10, এদের হেল্প নিয়ে সে হচ্ছে কি বানাবে, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানাবে। এখন এই থ্রম্বিন কি করবে, থ্রম্বিন কনভার্টস ফিব্রিনোজেন টু ফিব্রিন, ঠিক আছে? ফিব্রিনোজেন টু ফিব্রিন। নর্মালি ফিব্রিনোজেনটা ওয়াটার সলিউবল ছিল, এখন এই ফিব্রিন বানায় ফেললো না, তো এই ফিব্রিনটা হচ্ছে কি, এটা হলো ইনসলিউবল। তো এই ফিব্রিন কি করবে, এখন তো মনোমার হয়েছে, একটা ফিব্রিন হয়েছে, এই ফিব্রিন হচ্ছে পরবর্তীতে ফিব্রিন পলিমার বানাবে বা ফাইব্রিন পলিমার বানাবে। এই ফাইব্রিন পলিমারের উপরে কাজ করবে কে, ফ্যাক্টর 13, ওটা কি ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর না? তাহলে এই ফ্যাক্টর 13 চলে আসবে, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর আমরা পড়ছিলাম, এটা কি করতেছে, এটাকে স্টেবিলাইজ করতেছে। তো স্টেবিলাইজ যখন করতেছে তখন দেখা গেল কি, এই ব্লিডিংটা অ্যারেস্ট হয়ে গেল, মানে এখানে একটা ফিব্রিন মেশওয়ার্ক ফর্ম হলো, স্টেবিলাইজ করার পর একটা ফিব্রিন নেটওয়ার্ক বা একটা মেশওয়ার্ক ফর্ম হয়, নেটওয়ার্ক ফর্ম হলে হচ্ছে আমাদের এই ব্লিডিংটা স্টপ হয়ে যাচ্ছে, ব্লিডিং স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্লিডিং স্টপ হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো, ব্লিডিংটা যখন স্টপ হয়ে যাবে, ব্লিডিং স্টপ হয়ে যাওয়ার পর এখানে দেখা যায় কি, কিছু ইয়েলোইশ একটা ফ্লুইড আসে, ব্লাড যখন ক্লটেড হয়ে যায়, ক্লটেড ব্লাডের পর একটা ইয়েলোইশ ফ্লুইড আছে, ওই ফ্লুইডটার নাম হচ্ছে সেরাম, ঠিক আছে? তাহলে এই যে এখানে আমরা নতুন আরেকটা টার্ম পাইলাম, সেরাম। তাহলে সেরাম মানে কি, সেরাম মানে হচ্ছে ইয়েলোইশ ফ্লুইড, এটা একটা ইয়েলোইশ ফ্লুইড, ঠিক আছে? এটা হচ্ছে কোন জায়গা থেকে আসে, ইয়েলোইশ ফ্লুইড আফটার ক্লটিং। এখন কেমিক্যালি এই সেরামের মধ্যে কি আছে, এই সেরামের মধ্যে কেমিক্যালি হচ্ছে আছে প্লাজমা, তবে প্লাজমা থেকে তার ক্লটিং ফ্যাক্টর গুলা ইউজ করে ফেলছো, তাহলে প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে? কোন কোন ক্লটিং ফ্যাক্টর বাদ দিবা এখান থেকে, প্লাজমা থেকে? যেমন আমরা বলি ফাইব্রিনোজেন বাদ দিব আমরা, ঠিক আছে? প্রোথ্রম্বিন বাদ দিব আমরা, ঠিক আছে? মানে এটা ক্লটিং ফ্যাক্টর, সরাসরি লিখে ফেলতে পারো ক্লটিং ফ্যাক্টর। তাহলে ক্লটিং ফ্যাক্টর গুলা ইউজ করে ফেলার পর যেই প্লাজমার পোর্শনটা থাকবে ওটাই হচ্ছে কি সেরাম। তার মানে
মানে ফিব্রিনোজেন তো ডিফিব্রিনোজেনেটেড, ঠিক আছে, এরকম বলা হয় আর কি। ফিব্রিনোজেনেটেড প্লাজমাকেই বলা হয় হচ্ছে সেরাম। তার মানে হচ্ছে প্লাজমা থেকে যখন ক্লটিং ফ্যাক্টরগুলো বাদ দিব তারপর যে পোর্শনটা থাকে ওটাই হচ্ছে সেরাম। ওকে, তো আমরা সেরাম সম্পর্কে জানলাম। তো দেখো, এটা গত বছর ঢাকা বোর্ডে আসা কোশ্চেন। হ্যাঁ, গত বছর হুইচ অফ দ্য ফলোইং ব্লাড ক্লটিং ফ্যাক্টরস ইজ নেমড ক্রিসমাস ফ্যাক্টর? বলো তো কোনটা হবে অ্যান্সার। পরেটা দিচ্ছি, তোমরা উত্তর করো। কুইজ 3, ঢাকা বোর্ডের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাত্র পড়েছি আমরা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ফ্যাক্টর 9, ঠিক আছে, ভেরি গুড, ফ্যাক্টর 9 অ্যান্সার, ভেরি গুড। ওকে, আমরা পোলটা শেষ করি। পরের কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান হেল্পস ইন ব্লাড ক্লটিং? বলো তো ব্লাড ক্লটিং এ কোনটা হেল্প করে? রাজশাহী বোর্ডের কোশ্চেন এটা, রাজশাহী বোর্ড 19। কোনটা হেল্প করে ব্লাড ক্লটিং এ? ঠিক আছে, ফিব্রিন হেল্প করবে, তাই না? হেপারিন তো ব্লাড ক্লটিং প্রিভেন্ট করে। তো এখন তোমাদের মনে কি এই প্রশ্নটা আসে নাই যে ভাইয়া, নর্মালি আমাদের ব্লাড যখন ফ্লো হচ্ছে, নর্মালি ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ক্লটিং হয় না কেন? ঠিক আছে, হাউ, মানে কোয়েশ্চেন হলো হাউ ব্লাড ক্লটিং ইজ প্রিভেন্টেড উইদিন ব্লাড ভেসেল। মানে ব্লাড ভেসেলের মধ্যে কাটলে পরে ব্লাড ক্লটিং হচ্ছে, কিন্তু ভেসেলের মধ্যে কেন ব্লাড ক্লটিং হয়ে যাচ্ছে না? তার পেছনে কারণ কি? এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে ছোট 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 যেই 2 নাম্বারের কোয়েশ্চেন আসে ওখানে আসতে পারে। এর পেছনে কারণ হলো স্মুথ এন্ডোথেলিয়াল সারফেস। তো আমাদের নর্মাল একটা হেলদি ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়ামটা আছে, সেই এন্ডোথেলিয়ামের যে সারফেসটা আছে, এন্ডোথেলিয়াল সারফেসটা খুব স্মুথ হয়। এই স্মুথ হওয়ার কারণে এটা হচ্ছে তোমার সবসময় একটা ফ্লোর মধ্যে থাকে। এই সবসময় ফ্লোর মধ্যে থাকার জন্য দেখা যায় কি এই ব্লাড ক্লটিংটা প্রিভেন্ট হইতে পারে আর কি। হ্যাঁ, সবসময় ব্লাড ক্লটিংটা হয় না। তারপরে খেয়াল করো, প্রেজেন্স অফ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট, প্রেজেন্স অফ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট লাইক হেপারিন। ঠিক আছে, ঠিক আছে, যখন তোমার ব্লিডিং হচ্ছে তখন অক্সিজেনের কন্টাক্টে যখন আমার বা এয়ারের কন্টাক্টে যখন আমার প্লেটলেটস আসতেছে, তখন প্লেটলেটসটা কি হচ্ছে? অ্যাক্টিভেটেড হচ্ছে, অ্যাক্টিভেটেড হয়ে ব্লাড ক্লটিংটা শুরু করতেছে। কিন্তু যখন এটা ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডটা ফ্লো করতেছে তখন তো আর প্লেটলেটটা অ্যাক্টিভেশন হওয়ার সুযোগ নাই। তার মানে হচ্ছে যে স্মুথ এন্ডোথেলিয়াল সারফেস থাকার কারণে প্লেটলেট অ্যাক্টিভেশন হয় না। প্লেটলেট অ্যাক্টিভেশন না হলে ব্লাড ক্লটিং হবে না। আর একটা হলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, সেটার জন্য হয়। ওকে, তারপর দেখো এখানে কোয়েশ্চেন বলছে the above mentioned important biological function of the stem occurs in the body under normal condition. Analyze the comment. ঠিক আছে, আচ্ছা, above mentioned কি হইলো? ব্লাড কোয়াগুলেশন, ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল ফাংশন। কিভাবে ব্লাড কোয়াগুলেশন হয় সেটা বলতে হবে। এই যে আমি যে পয়েন্টগুলা লিখছি, কোন কোন ক্লটিং ফ্যাক্টর কিভাবে হেল্প করতেছে, 4টা পয়েন্ট লিখলাম না, ওইগুলা লিখলেই হয়ে যাবে। সো আর অফ দ্য স্টিম ইনিশিয়েট দ্য ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস ইন দ্য হিউম্যান বডি, এক্সপ্লেইন দ্য প্রসেস। আর হচ্ছে কি প্লেটলেট, প্লেটলেট কি করতে পারে? আমাদের ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিংটা ইনিশিয়েট করতে পারে। এটাই বলতে বলছে আর কি। হ্যাঁ, ওকে, তো আমাদের আজকের মানে লাস্ট টপিক সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। তো এই লিম্ফেটিক সিস্টেম আসলে পরীক্ষায় খুব কমনলি আসে না, বোর্ডের জন্য অত ইম্পর্টেন্টও না, কিন্তু যেহেতু কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ আসতেছে, আমরা কোনো টপিক বাদ দিব না, আমরা এই টপিকটাও একটু শিখে রাখবো। সো এখন দেখো, লিম্ফেটিকের মধ্যে আমার কি আছে? লিম্ফেটিক ডাক্ট আছে, লিম্ফেটিক গ্ল্যান্ড আছে, ঠিক আছে। সো আমরা একটু পড়ি লিম্ফেটিক গ্ল্যান্ড কি কি আছে। স্প্লিন, টনসিল, লিম্ফ নোড, থাইমাস, রেড বোন ম্যারো। এর মধ্যে যদি বলা হয় যে কোনটা লার্জেস্ট, কোনটা লার্জেস্ট? লার্জেস্ট হচ্ছে ভাই স্প্লিন, ঠিক আছে। এখন লিম্ফেটিক ডাক্ট কি কি হইতে পারে বা কেমন কেমন হইতে পারে যদি একটু খেয়াল করো। এফারেন্ট আছে, ইফারেন্ট আছে। সো এফারেন্ট ইফারেন্ট কথার মানে বুঝতেছো? ইফারেন্ট হচ্ছে কি এক্সিট করা, এফারেন্ট হচ্ছে কি এন্ট্রি করা। ধরো এই যে এটা কোনো লিম্ফ গ্ল্যান্ড, ধরো এটা একটা লিম্ফ গ্ল্যান্ড, ঠিক আছে, যেই ভেসেলটা এর মধ্যে ঢুকতেছে এটা হচ্ছে এফারেন্ট।
লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে আসার পর আমাদের যে লিম্ফটুকু থাকবে, ওই লিম্ফটুকু কি হচ্ছে, এখানে পিউরিফিকেশন হচ্ছে। পিউরিফিকেশন হয়ে এটা যেই ভেসেল দিয়ে চলে যাচ্ছে ওইটাকে বলতেছি আমরা ইফারেন্ট ভেসেল। সো এখন আসো তোমাদের মেইন পড়া, সেটা হলো ভাইয়া আমরা তো লিম্ফ মানেই বুঝি নাই, লিম্ফ মানে কি আমরা তো সেটাই বুঝি নাই। চলো আমরা একটু বুঝে ফেলি। নর্মালি আমাদের যে ব্লাড ভেসেল আছে, নর্মালি আমাদের যে ব্লাড ভেসেল আছে, ধরো আমরা এখানে চিন্তা করতেছি, ধরো এটা আমাদের একটা হার্ট, ঠিক আছে, এটা আমাদের একটা হার্ট। হ্যাঁ, হার্ট থেকে আমাদের যে ভেসেলটা যায় তার নাম কি, অ্যাওর্টা, ঠিক আছে। সো এই অ্যাওর্টা যখন আমাদের এরকম ডিভাইডেশন হচ্ছে, আমাদের বড় বড় আর্টারি গুলা ফর্ম করছে, তাহলে এখানে বলতেছি আমরা এটা হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা থেকে এখানে যেটা আসতেছে সেটাকে বলতেছি আমরা আর্টারি। এই আর্টারি গুলা ফার্দার আরো অনেক ডিভাইডেশন হচ্ছে। সো আর্টারি যখন আরো ফার্দার ডিভাইডেশন হয় তখন ওইটাকে বলা হয় আর্টারিওলস। আরো ডিভাইডেশন হইতে হইতে দেখা যায় একটা সময় এটা কি হয়ে যায়, এরকম ক্যাপিলারি ফর্ম করে, এরকম ক্যাপিলারি ফর্ম করে, ঠিক আছে, ক্যাপিলারিস ফর্ম করে। সো এই ক্যাপিলারিস গুলা দেখা যায় কি আবার নিজেদের মধ্যে ইউনাইট হয়ে হয়ে ছোট্ট একটা ভেইন ফর্ম করে, যার নাম হয় হচ্ছে ভেনিউল, ঠিক আছে। এরকম অনেকগুলা ভেনিউল মিলে, এরকম অনেকগুলা ভেনিউল মিলে আবার ফর্ম করবে হচ্ছে ভেইন, আবার ফর্ম করবে হচ্ছে ভেইন। এরকম ভেইন গুলা মিলে আবার ফর্ম করবে হচ্ছে আমাদের ভেনা কেভা, আমাদের ভেনা কেভা ফর্ম করবে, ঠিক আছে, ভেনা কেভা, ঠিক আছে, ভেনা কেভা। এই ভেনা কেভা গুলো আবার হার্টে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এগুলা সম্পর্কে গতকালকে, সরি আগামীকালকে আবার মানে পরের ক্লাসে আবার আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে, পরের ক্লাসে আবার আরো ডিটেলসে পড়বো। কিন্তু আজকে আমাদের যতটুকু পড়ার বিষয় সেটা হলো এই যে ক্যাপিলারি যে ভেসেলটা আছে না, এই ক্যাপিলারি ভেসেলটাকে বলি আমরা এক্সচেঞ্জ ভেসেল। এক্সচেঞ্জ ভেসেল, এক্সচেঞ্জ ভেসেল মানে কি, এখানে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় ব্লাডের সাথে, ঠিক আছে। তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই লেভেলটাতে এক্সচেঞ্জ হচ্ছে। তো যখন এখানে এক্সচেঞ্জ হয়, এই এক্সচেঞ্জ ভেসেলের মধ্যে এখানে লিকেজ হয়। আমাদের প্লাজমা যে পরিমাণ আর্টারি দিয়ে আসে ওই একই পরিমাণ ভেইনে চলে যায় না, কিছু পরিমাণ এই যে ক্যাপিলারির মাঝখানে মাঝখানে এখানে লিকেজ জমে থাকে, ঠিক আছে। এই ক্যাপিলারির মাঝখানে যখন জমে থাকতেছে তখন দেখো তো এই ক্যাপিলারি লেভেলে কি আছে, সেল আছে না, ধরো এটা একটা সেল, এটা একটা সেল, এরকম সেল, ঠিক আছে, এরকম সেল। সেই সেলের মাঝখানে মাঝখানে এখানে এখানে কিছু পরিমাণে মানে প্লাজমা লিকেজ হয়ে কিছু জিনিস এখানে জমতেছে। সো যেহেতু দুইটা সেলের মাঝখানে জমতেছে, সো আমাদের এই পোর্শন বা এই জায়গাটার নাম হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেস, এই ইন্টারসেলুলার স্পেসের মধ্যে যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটার নাম হবে হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, ঠিক আছে। এই ইন্টারসেলুলার ফ্লুইডটাই হচ্ছে পরবর্তীতে লিম্ফ হিসেবে থাকবে আর কি। নর্মালি ব্লাডের সাথে লিম্ফের ডিফারেন্সটা কোথায়, ব্লাডের মধ্যে সবগুলা ব্লাড কর্পাসল আছে, লিম্ফের মধ্যে সব ব্লাড কর্পাসল নাই, ঠিক আছে। তাহলে ব্লাডের মধ্যে সবগুলা ব্লাড কর্পাসল থাকে, লিম্ফের মধ্যে শুধু ডাব্লিউবিসিটা থাকে আর কি, বিশেষ করে লিম্ফোসাইটটা বেশি থাকে। লিম্ফের অ্যামাউন্টটাও থাকে 4 to 8 লিটার এই পরিমাণ হইতে পারে আর কি। সো এখন ভাইয়া এই লিম্ফ যে আমাদের মানে সেলুলার স্পেসে যে জমা হচ্ছে, সো এগুলাকে কালেক্ট করার জন্য আমাদের যে ভেসেল, সেই ভেসেলটার নাম হচ্ছে লিম্ফেটিক ভেসেল, যেগুলা টোটাল বডিতে আমাদের এভাবে ছড়ানো ছিটানো আছে। ছবির মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো আছে, হ্যাঁ। সো এখন আমাদের এই লিম্ফেটিক যেই ডাক্টগুলা আছে, এই লিম্ফেটিক ডাক্টগুলার আবার গিয়ে ভেনের সাথেই মিলবে। এটা কিভাবে মিলতেছে এটা একটু খেয়াল করো। এই যে আমাদের হিউম্যান বডির, আমাদের যে হিউম্যান বডি, হ্যাঁ, আমাদের হিউম্যান বডির এই যে পোর্শনটা, ঠিক আছে, আমরা এখানে ভাগ করতেছি আর কি, হ্যাঁ, এখানে এই পোর্শনটাকে ভাগ করতেছি। সো আমরা এখানে মানে ডায়াগ্রামটা এভাবে বলি, এই পোর্শনটুকু হচ্ছে রাইট আর এটুকু হচ্ছে লেফট। সো বডির এখানে একটা জিনিস খেয়াল করো, আমি জাস্ট প্রথমে হচ্ছে আপার এন্ড বিলোতে ভাগ করলাম, এটা হলো আপার পার্ট, এটা হলো লোয়ার পার্ট। বডির আপার পার্ট আর রাইট পার্ট, তার মানে হচ্ছে রাইট আপার পার্ট, তার মানে আমাদের এখানে এই যে যেটা হচ্ছে রাইট আপার পার্ট, এই রাইট আপার পার্ট অফ দ্য বডি, তার মানে হচ্ছে রাইট হাফ অফ দ্য হেড, রাইট হাফ অফ দ্য নেক, রাইট আর্ম, রাইট হাফ অফ দ্য তোমার হচ্ছে অ্যাবডোমেন, অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট, ঠিক আছে, মানে রাইট হাফ অফ দ্য চেস্ট। এই পরিমাণ যদি তুমি
দেখো যে এই জায়গা থেকে যে তোমার লিম্ফেটিক ডাক্টগুলো আসবে সবগুলা এসে যোগ হবে হচ্ছে রাইট লিম্ফেটিক ডাক্টে, রাইট লিম্ফেটিক ডাক্টে যোগ হবে, ঠিক আছে। আর রেস্ট অফ দ্য পোর্শন মানে টোটাল লোয়ার পার্ট আর হচ্ছে লেফট আপার পার্ট, ঠিক আছে, সবগুলা এসে যোগ হবে হচ্ছে থোরাসিক ডাক্টে, থোরাসিক ডাক্টে যোগ হবে, বুঝতে পারছো? তাহলে এই টোটাল এইখানে যতটুকু পোর্শন পাচ্ছ বাকিটুকু যা যা আছে সব জায়গাগুলা গিয়ে যোগ হবে হচ্ছে থোরাসিক ডাক্টে। এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে, রাইট লিম্ফেটিক ডাক্ট আর থোরাসিক ডাক্ট। আলটিমেটলি এরা যাবে কোথায়? আলটিমেটলি এরা যাবে হচ্ছে ভেইনের মধ্যে, বলা হয় জুগুলার ভেইনের মধ্যে গিয়ে ওপেন করবে। অত ইম্পর্টেন্ট না তোমাদের লেভেলে, জাস্ট একটু পড়ে রাখা। এখন দেখো স্প্লিন, লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড পড়ে ফেলছি আমরা, ফিল্টার অফ দ্য ব্লাড, গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি এটাও পড়ে ফেলছি আমরা, ব্লাড রিজার্ভার এটা 300 ml পর্যন্ত ব্লাড রিজার্ভ করে রাখতে পারে, এই জন্য এটাকে বলা হয়েছে ব্লাডের রিজার্ভার। থাকে কোথায়? দেখো এই যে আমাদের স্টোমাকের পাশে এটা এরকম একটা ছোট্ট একটা অর্গান থাকে, এটা নর্মালি বাইরে থেকে দেখা যায় না, মানে ফিল করা যায় না, জাস্ট এক ছোট্ট একটা অর্গান এখানে আছে, সেটা স্টোমাকের পাশে। এই অর্গানটাকেই বলি আমরা স্প্লিন, এবং এই স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড অথবা ব্লাড রিজার্ভার, ঠিক আছে। ওকে, সো দেখো কোয়েশ্চেন আছে, লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড কোনটা? মাত্র পড়লাম আমরা স্প্লিন হচ্ছে লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড, ঠিক আছে। সো লিম্ফ সম্পর্কে বলতে হবে এটা কালারলেস ফ্লুইড, স্পেসিফিক গ্র্যাভিটি কিছুটা বেশি, পিএইচটা বেসিক বা অ্যালকালাইন হবে। সেলুলার কম্পোনেন্টের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার থাকবে লিম্ফোসাইট 500 থেকে 75,000 পর্যন্ত হইতে পারে। নন সেলুলারের মধ্যে থাকে ওয়াটার আর কিছু সলিড পোর্শন। আচ্ছা, ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্লুইড হিসেবে কাজ করে। কেন ইন্টারমিডিয়েট ফ্লুইড? সেল, ব্লাড এর মাঝখানে কি আছে? এই যে ইন্টারসেলুলার ফ্লুইড হিসেবে আমাদের থাকতেছে কি? এই লিম্ফ, ঠিক আছে। এমন কিছু বডি টিস্যু আছে বা সেল আছে যেখানে মানে ব্লাড সার্কুলেশন নাই, ওই জায়গায় আমার অক্সিজেন ক্যাপাসিটি বা অক্সিজেন পৌঁছায় দেওয়ার কাজটা করে থাকবে হচ্ছে এই লিম্ফ। মোস্ট অফ দ্য প্রোটিন রিটার্ন টু দ্য ব্লাড ফ্রম দ্য এমটি টিস্যু স্পেস, এটা হচ্ছে লিম্ফ দিয়ে হয়, ঠিক আছে। লিম্ফোসাইট হচ্ছে ইমিউনিটিতে হেল্প করে। 10% অফ দ্য টিস্যু এক্সক্রিটেড থ্রু দ্য লিম্ফ, এটাও আমরা জানি। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে কি? ট্রান্সপোর্টেশন। ব্লাড যা কিছু ট্রান্সপোর্ট করে লিম্ফও ওই জিনিসগুলা ট্রান্সপোর্টেশন করতে পারে, ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন। সো দেখো কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লিভ? সাপ্লাইজ অক্সিজেন টু দ্য টিস্যু হোয়ার ব্লাড ডাজ নট রিচ, এটাই অ্যান্সার। হ্যাঁ, রেসপিরেটরি গ্যাস এটা না, ঠিক আছে। স্পেশাল ব্লাড ক্লটিং এ হেল্প করে না, ডিটারমিনিং ব্লাড গ্রুপিং এ হেল্প করে না, ঠিক আছে, প্রথমটাই কারেক্ট অ্যান্সার। সো দেখো আমরা কিন্তু ক্লাসের শেষ অংশে চলে আসছি। ফ্যাগোসাইটোসিস কি আমরা পড়ছি, ইরিথ্রোপোয়েসিস পড়ছি, প্লাজমা পড়ছি, সেরাম পড়ছি, হেমাটোপোয়েসিস পড়ছি, ব্লাড পড়ছি। কাইল এটা এই চ্যাপ্টারের পড়া না, থার্ড চ্যাপ্টারের পড়া। সেটা হচ্ছে কি আমাদের আমাদের হচ্ছে বলা হয় ইন্টেস্টাইনের মধ্যে ভিলাই থাকে, ভিলাস থাকে। হ্যাঁ, ইন্টেস্টাইনের যে ফোল্ডিং থাকে ওটাকে বলা হয় ভিলাস। এর মধ্যে যে লিম্ফেটিক ডাক্ট থাকে তাকে বলা হয় ল্যাকটিয়েল। এই ল্যাকটিয়েলের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে ফ্যাট থাকে, এটা হোয়াইট কালার হয়ে যায়, ওটাকেই বলা হয় কাইল। এটা এত লাগবে না। লিম্ফ কি? এটা একটা ইন্টারমিডিয়েট ফ্লুইড যেটা ইন্টারসেলুলার স্পেসে থাকে, পড়ে ফেলছি। হেপারিন কি? পড়ে ফেলছি। এগুলো সবই আমাদের পড়া হয়েছে। দেখো হুইচ অর্গান ব্লাড ব্যাংক, ঠিক আছে, মানে ওই যেটাকে বলছি আমরা রিজার্ভার অফ দ্য ব্লাড আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আমাদের এখান থেকে আহ আমরা ফাংশনস অফ দ্য ডাব্লিউবিসি পড়ে ফেলছি। এই দেখো হোয়াই ব্লাড ইজ নট ক্লটিং ইনসাইড দ্য ব্লাড ভেসেল, পড়ে ফেলছি না ভাইয়া? ব্লাড কেন ব্লাড ভেসেলের মধ্যে ক্লটিং হয় না, ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের সবই কিন্তু পড়া শেষ। সো সবার জন্য অনেক 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 শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সবাইকে অনেক দীর্ঘ সময় ক্লাস করার জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নাইলে ক্লাসটা শেষ করে দেব। স্বপ্নিল জিজ্ঞাসা করছে লিম্ফ নোড কি? লিম্ফ নোড হচ্ছে কি, এই যে আমরা যে একটু আগে দেখলাম না ছবিটা, এই যে লিম্ফেটিক্স যে ভেসেল গুলো আছে, এই যে মাঝখানে মাঝখানে যে আমাদের এখানে যে এই গ্রিন ডট গুলা দেখতে পাচ্ছ, এগুলাই হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোড হচ্ছে কি জাস্ট একটা লিম্ফ ফিল্টার হিসেবে কাজ করতেছে, লিম্ফকে ফিল্টার করে। আমাদের বডিতে অনেক লিম্ফ নোড আছে, বলা হয় যে আমাদের এই যে নেক রিজিয়নে লিম্ফ নোড সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, এটা বলা হয় 300 to 800 পর্যন্ত লিম্ফ নোড থাকতে পারে। সো কারো কারো যারা আমার মতো লিম্ফহীন আছো, তাদের এখানে কিন্তু পালপেট করলে বোঝা যায়, ছোট ছোট এই জিনিসগুলো হাতে লাগে অনেক সময়। হ্যাঁ,
আর যাদের অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আবার একটু ডাক্তারের পরামর্শ নিতে হয়, এটা বিভিন্ন ডিজিজ কন্ডিশনে বাড়তে পারে। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো কোয়েশ্চেন্স আছে? কম্পারিজনস আসলে সিমিলারিটি লিখতে পারলে ভালো, কিন্তু সবসময় সিমিলারিটিস লেখা যায় না। আরেকটা কোয়েশ্চেন একটু পড়ে নিবা নিজেরা, ব্লাড ভার্সেস লিম্ফ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু নিজেরা একটু পড়ে নিও, এটা আমি পড়াই ফেলছি অলরেডি। ঠিক আছে, ব্লাড ভার্সেস লিম্ফ বইয়েও আছে, এত ইম্পর্টেন্ট না, জাস্ট নিজেরা একটু দেখে নিও। ঠিক আছে, ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ সবাইকে।